আচ্ছা, জৈব রসায়নের দেখো এই জিনিসগুলো আমি আলোচনা অলরেডি করে ফেলছিলাম। এই যে 1828 সালে ফ্রেডরিক উইলার বা ফ্রেডরিক ভোলার জার্মান রসায়নবিদ অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করেন। এটি পরীক্ষাগারে তৈরিকৃত প্রথম জৈব যৌগ। এই যে অ্যামোনিয়াম হুম সায়ানেট তৈরি করে, আমি বিক্রিয়াটা দেখাইছিলাম তোমাকে বই থেকে। হুম এই অ্যামোনিয়াম সায়ানেটটা পুনর্বিন্যাসিত হয়ে ইউরিয়া তৈরি করে। ইউরিয়ার সংকেত হচ্ছে এটা। হুম বার্জিলিয়াসকে প্রাণশক্তি মতবাদের প্রতিষ্ঠাতা বলা হয়। পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা সীমিত আমরা জানি, প্রায় 1 লক্ষের মতো। এই কথাগুলো আমি বলছিলাম। জৈব যৌগ সাধারণত সমযোজী হয়, এই কথাগুলো বলছিলাম, মনে আছে? জি ভাই। তারপরে এই যেটা বলছিলাম ফুলারিন, ফুলারিনে তোমার হচ্ছে আকৃতি হচ্ছে ফুটবলের মতো, আর এটার সংকেত হচ্ছে C16, এটাও বলছিলাম। হ্যাঁ। ফুলারিনের সংকেত হচ্ছে C16। এছাড়াও C32, C50, C17 ইত্যাদি আছে। এর আণবিক ভর 720। সংকরণটা হচ্ছে sp2, এটা অনেক জায়গায় আসে। ফুলারিনে হুম সংকরণ হচ্ছে কি sp2। sp2। হ্যাঁ। আহ এইখানে এই এইটা রিলেট করে আরেকটা জিনিস আমি তোমাকে বলি। সেটা হচ্ছে আমরা জানি কার্বনের রূপভেদ হচ্ছে তিনটা। কার্বনের রূপভেদ কয়টা? তিনটা। তিনটা। তোমার হচ্ছে আহ একটা হচ্ছে গ্রাফাইট, হীরা, আর হচ্ছে এই ফুলারিন, এই তিনটা। এই যে আমি বলছিলাম গতদিন যে কার্বনের রূপভেদ গ্রাফাইট, আর একটা হচ্ছে ডায়মন্ড, আর একটা হচ্ছে ফুলারিন, এই তিনটার কথা বলছিলাম, মনে আছে? চমক, কি শুনতে পাচ্ছ? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। তো বলছিলাম কার্বনের রূপভেদ কয়টা বলো? তিনটা ভাই। তিনটা। কি কি? গ্রাফাইট, এই ফুলারিন, আর একটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড। হ্যাঁ। ডায়মন্ড। তো এইখানে একটা জিনিস মনে রাখবা, এই যে ডায়মন্ড যেটা আছে এটাতে হচ্ছে sp3 সংকরায়ন। ফুলারিনে হচ্ছে আচ্ছা। sp2 সংকরায়ন। আর এই যে গ্রাফাইট আছে এটা হচ্ছে sp2 এসপি সংকরায়ন। সংকরণ। sp2। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসে। জি ভাই। তো ডায়মন্ড যেটা আছে, তো ডায়মন্ডে হচ্ছে sp3, ঠিক আছে। জি ভাই। গ্রাফাইট হচ্ছে sp2, আর ফুলারিনে হচ্ছে sp2। তো এটা পরীক্ষায় আসে অনেক সময়। এই যে এইখান থেকে মোটামুটি এগুলাই মোটামুটি জানলে হবে। আর এগুলো একটু একবার করে পড়ে নিবা। আচ্ছা ভাই। ওকে। আচ্ছা। আর এই যে পিরিডিন, পিরিডিনের সংকেতটা আসে। পিরিডিন। জি, এই যে পিরিডিন C5H5N। তো জিনিসটা কি ভাই? এটা হচ্ছে এক ধরনের জৈব যৌগ। কালকে বলছিলাম না হেটারোসাইক্লিক যৌগ? হ্যাঁ হ্যাঁ। তো ওই হেটারোসাইক্লিক যৌগের একটা উদাহরণ হচ্ছে এইরকম পিরিডিন। এই যে আমি একটু ও। দেখাই তোমাকে। এই যে এখানে তাকাও। হুম আহ এই যে পিরিডিন, এই যে এটা হচ্ছে হুম পিরিডিনের ভাই। সংকেত। যেমন কার্বন হাইড্রোজেন আছে, সাথে হচ্ছে এন। একটু যদি খেয়াল হুম। করো, এটা যে সংকেতটা লেখো, কার্বন এখানে কয়টা আছে বলো তো? পাঁচটা। 5টা। তাহলে C5 হাইড্রোজেন আছে কয়টা? পাঁচটা। 5টা। আর একটা নাইট্রোজেন আছে। সো C5H5N, এটা হচ্ছে পিরিডিনের সংকেত। এইটাকে আবার এইভাবেও লেখা যায়, বা এইভাবে লেখে, ও। এইভাবে, এইভাবেও লেখে। আচ্ছা ভাই, ঠিক আছে। এর একটা বেনজিন বলা আসতেছে না? রাইট, বেনজিন বলে, এবং এই জন্যই তো এটা হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগ। হুম। তাহলে এটা হচ্ছে পিরিডিনের সংকেত। এটাও আসতে পারে, এটাও দিতে পারে, এটাও দিতে পারে। তবে এটা দেওয়ার সম্ভাবনা বেশি, যে নিচের কোনটি পিরিডিনের সংকেত। জি ভাই। এরপর হচ্ছে পাইরোল। পাইরোলও হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। এই যে এই সবগুলো হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। পাইরোল, পিরিডিন, থায়োফিন, ফিউরান, এই চারটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে পাইরোলের সংকেত। হুম।
তাহলে এখানে দেখো পাইরোলে কার্বন আছে কয়টা? 4টা। C4 হুম 1 2 3 4। হাইড্রোজেন আছে কয়টা? 4টা 5টা। 1 5টা 2 3 5টা 4 5। আর আরেকটা এন আছে। তো এটা হচ্ছে হুম পাইরোলের সংকেত। দেখো পিরিডিন হচ্ছে C5H5N, পাইরোল হচ্ছে C4H5N। বুঝাইতে পারলাম? হুম এটাকে যদি হ্যাঁ তুমি লেখো, ইচ্ছা করলে এইভাবে লেখা যায়, এই যে এইভাবে NH, এই, ঠিক আছে। জি ভাই আচ্ছা, আরেকটা হচ্ছে কি থায়োফিন, এটা হচ্ছে সালফার, সালফারের যৌগ। দেখো হুম এখানে কার্বন কয়টা? 4টা। 4টা হাইড্রোজেন 4টা। 4টা সালফার। আর এটা হচ্ছে ফিউরান। আর এটাকে ইচ্ছা করলে এইভাবে কিন্তু লেখা যায়, এই যে এখানে এস দিব, এইদিকে দুই দিকে এরকম। আর ও ফিউরান যেটা আছে এটা হচ্ছে C4H4O, বুঝছো? হুম তো পরীক্ষায় আসবে এইভাবে ফিউরান। তুমি যেটা করবা সেটা হচ্ছে এগুলা কিন্তু অবশ্যই লিখবা। C4H4O এটা হচ্ছে ফিউরান, C4H4S থায়োফিন, হুম C4H5N পাইরোল, C5H5N পিরিডিন। মনে রাখবে এইভাবে, অক্সিজেন থাকলে ওইটা হচ্ছে ফিউরান, সালফার থাকলে হচ্ছে থায়োফিন, NH থাকলে হচ্ছে পাইরোল, আর N থাকলে হচ্ছে পিরিডিন। বুঝাইতে পারলাম? জি ভাই আরেকটা আছে, এটা হচ্ছে এই যে ইপক্সি ইথেন, C4H কত, H4O। 4O হ্যাঁ, তাহলে এই দুইটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্সও আছে, খেয়াল করে দেখো। ইথিলিন অক্সাইড বা ইপক্সি ইথেন এবং ফিউরান দুইটারই কিন্তু আণবিক সংকেত এক, হ্যাঁ কিন্তু গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন। ভিন্ন হ্যাঁ, সো এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই পাঁচটা, আচ্ছা ভাই এই পাঁচটা মনে রাখবো আমরা। আমি তোমাকে যে জিনিসগুলো বলবো অর্গানিক থেকে, আগে হুম হচ্ছে এই জিনিসগুলা পড়বা। পড়ার পর দেখবা হচ্ছে তোমার 70%ও যদি কমপ্লিট হয়ে যায়, বাকি 30% হুম তুমি ইজিলি কমপ্লিট করতে পারবা। আচ্ছা ভাই ওকে, এইখান থেকে এই ছকটা পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট, খুব খুব খুবই ইম্পর্টেন্ট। এটা একটু আচ্ছা বলি, সেটা হচ্ছে তোমার কার্বনের যে এই যে 80 লক্ষের অধিক যে যৌগ, জৈব হ্যাঁ যৌগ, এই জৈব যৌগগুলাতে, এগুলো তো সব কার্বনের যৌগ নাকি? এই কার্বনের হ্যাঁ যৌগগুলাতে এই 3 প্রকারের সংকরায়ন থাকে মাত্র, 3 প্রকারের সংকরায়ন থাকে, 3 প্রকার সংকরায়ন। কার্বনের এই যে 80 লক্ষের অধিক যৌগ, এই যৌগগুলাতে হুম তুমি যে কোনো যৌগে এই 3 প্রকারের পাবা, সংকরায়ন পাবা। একটা হচ্ছে sp, আর একটা হচ্ছে sp2, আর একটা হচ্ছে sp3। ঠিক আছে। জি ভাই আচ্ছা, এখন কথা হচ্ছে এই sp, sp2, sp3 গুলা কই থাকে? তোমার হচ্ছে কার্বনের যত একক বন্ধন আছে হুম এইগুলাতে থাকে হচ্ছে sp3 একক বন্ধন, sp2 থাকে দ্বিবন্ধনে, আর sp থাকে ত্রিবন্ধনে। তার মানে কার্বনের যত ত্রিবন্ধন দেখবা এগুলাতে কি ধরনের সংকরায়ন থাকে? sp। হুম কার্বনের যত দ্বিবন্ধন দেখবা সেগুলাতে থাকে sp2। আর কার্বনের যত একক বন্ধন আছে এগুলাতে থাকবে হচ্ছে sp3। বুঝাইতে পারলাম? জি ভাই আচ্ছা, একটু খেয়াল করে দেখো, মনে রাখা খুবই ইজি। sp3 একটা s, 3টা p, তাই না? হুম টোটাল কয়টা হলো? 4টা 4টা। তার মানে এই সংকরায়নের ফলে আসলে সংকর অরবিটাল তৈরি হয়। সংকরায়ন প্রসেসটা কি মনে আছে বা কিছু বলতে পারবা? সংকরায়ন, ভাই একটা অরবিটাল ভেঙে ভাই ভিতরে আরো কয়েকটা অরবিটাল সৃষ্টি হয় আচ্ছা এইভাবে মনে রাখতে পারো। বা হচ্ছে এটা আরো স্পেসিফিক ভাবে যদি বলি, অনেকগুলো অরবিটাল মিলে একটা অরবিটাল তৈরি হওয়া, আচ্ছা এরকম। মানে অনেকগুলো অরবিটাল মিলে আসলে অনেকগুলো অরবিটালই তৈরি হবে। তার মানে বিষয়টা হচ্ছে অনেকগুলো অরবিটালের সংমিশ্রণ, এটা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। আমরা বলি না হুম হাইব্রিড গরু বা হাইব্রিড খাবার টাবার? হুম হুম তার মানে হচ্ছে ধরো অস্ট্রেলিয়ান গরুর সাথে বাংলাদেশি গরুর হাইব্রিড করে, হাইব্রিডাইজেশন করে একটা হাইব্রিড জাতের গরু তৈরি করা হলো। তার মানে দুইটা ভিন্ন হুম ভিন্ন গরু মিলে আর একটা গরু তৈরি হয়েছে, তাই না? তো জি ভাই সংকরায়নটা এরকম, ভিন্ন ভিন্ন অরবিটাল মিশ্রিত হয়ে নতুন অরবিটাল তৈরি হওয়ার প্রক্রিয়া, এটা হচ্ছে সংকরায়ন। যতগুলো অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করে ঠিক ততগুলাই নতুন অরবিটাল তৈরি হয়।
যেমন একটু খেয়াল করে দেখো sp3 তে একটা s আর তিনটা p, তাহলে টোটাল হচ্ছে 4টা। হুম, তো সংকর 4টা। অরবিটাল তৈরি হয় 4টা। হুম, একটা s দুইটা p, তাহলে হইলো 3টা, তার মানে 3টা 3টা। সংকর অরবিটাল তৈরি হয়। একটা s একটা p, দুইটা, সো 2টা সংকর হুম, অরবিটাল তৈরি হয়। বুঝাইতে আচ্ছা। পারলাম? জি সংকরায়নের ভাই। পরে ধরো সংকরায়নের আগে মনে করো একটা s আর 3টা p অরবিটাল মিলিত হইলো। সংকরায়নের আগে হুম, একটা অরবিটাল নাম s আর একটা অরবিটাল নাম কি, p অরবিটাল। পি। কিন্তু হুম, সংকরায়নের পরে এই যে 4টা অরবিটাল তৈরি হবে তাদের প্রত্যেকের নাম হবে sp3 সংকর অরবিটাল। বুঝছো? হ্যাঁ। এরকম আর জি কি। ভাই। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করো তো, sp3 মিলের কি হইলো, একটা সংকর অরবিটাল তৈরি হলো না? হুম, এটাকে যদি আমি 100% চিন্তা করি, তাহলে এই 100%-এর মধ্যে এস এর অংশ কতটুকু বলতো? এস এর অংশ ভাই আমি যদি বলি 4 ভাগ করলে ভাই রাইট, 25। ভেরি গুড ভেরি গুড। 4 ভাগ, কারণ হচ্ছে কি sp3, তাহলে এখান থেকে তো হয়েছে 4টা, তাহলে হুম, 4-এর মধ্যে এস পাবে কত অংশ, এক অংশ না, এস আর 3টা পি, তাহলে অনুপাত হুম, কত, 1:3। হ্যাঁ, তাহলে হিসাব অনুযায়ী এস যদি পায় 25 আর পি পাবে কত, 75। 75। রাইট? তার মানে এই যে জি চরিত্র, ভাই। এস এর চরিত্র হচ্ছে 25%, আর পি এর চরিত্র হচ্ছে ও কত পার্সেন্ট, না বলা কথা, 70, 75। 75%। ভেরি গুড। তাহলে sp2 এর কথা যদি বলি, তাহলে এখানে হচ্ছে কয়টা, 3টা না? হুম, তাহলে 100-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 33.3। হুম, sp2 তেও কি এস আর পি এর অনুপাত কত বলতো, 1:, কত, 2 না? 2। হুম, তাহলে এস যতটুকু আছে পি হচ্ছে তার দ্বিগুণ। তাহলে এস হচ্ছে কত পার্সেন্ট, 33.3%, আর পি কত পার্সেন্ট, 66.7%। 66.7%। আচ্ছা, আর এসপি, তাহলে এইখানে এসপি তে কি আছে, এস এর অনুপাত যত পি এর অনুপাত তত, হুম, তার মানে এস হচ্ছে 50%, পি হচ্ছে 50%। বুঝছো? জি ভাই। তো এইখান থেকে হচ্ছে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এইগুলা কিন্তু পরীক্ষায় আসবে, যে sp3 তে এস এর অনুপাত কত। হুম, আচ্ছা, এরপর হচ্ছে কার্বন, মানে এরপর হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। ওই যে আমি বললাম না যে কার্বন কার্বন ত্রিবন্ধনে থাকে হচ্ছে sp সংকরায়ন। হুম, তাহলে এই কার্বন আর এই কার্বনের এই যে বন্ধন গুলো আছে, এই বন্ধন গুলার দৈর্ঘ্য কতটুকু, তার মানে হচ্ছে এই কার্বনের নিউক্লিয়াস এবং এই কার্বন নিউক্লিয়াসের মাঝের যে দূরত্বটা আছে এটাই হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। হুম, তো আচ্ছা। sp3 তে এই কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.15 ন্যানোমিটার, sp2 তে 0.134 ন্যানোমিটার, আর sp তে হচ্ছে 0.120 ন্যানোমিটার। ডিরেক্টলি প্রশ্ন আসে, কার্বন কার্বন ত্রিবন্ধনে বা হচ্ছে sp সংকরায়নের ফলে কার্বন কার্বন হুম, ত্রিবন্ধনে বন্ধন দৈর্ঘ্য কত হয়, হুম, বস্তু। ওকে, জি ভাই। এরপরে প্রশ্ন আসবে sp3 সংকরায়ন হইলে বন্ধন কোণ কত হয়, 109.5 ডিগ্রি। 5 sp2 ডিগ্রি। হইলে বন্ধন কোণ হয় 120 ডিগ্রি, আর sp 120 ডিগ্রি। সংকরায়নের ফলে হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এরপর হচ্ছে এই যে বললাম কার্বনের কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত যে যৌগগুলো আছে তাদের ক্ষেত্রে sp3 হুম, সংকরায়ন, এই sp3 সংকরায়নের ফলে যে যৌগগুলা তৈরি হবে, বা তুমি বলতে পারো যে যৌগগুলাতে sp3 সংকরায়ন আছে তাদের আকৃতি হবে চতুস্তলকীয়। হুম, যেমন একটা এক্সাম্পল দিয়ে দেই, CH4, এটা হচ্ছে মিথেন। এই মিথেনে তোমার sp3 সংকরায়ন আছে, বুঝছো? মিথেনে আচ্ছা। sp3 সংকরায়ন আছে। তো এটার যদি তুমি শেপ দেখো, শেপ অফ মিথেন, এই মিথেনের শেপ হচ্ছে বা আকৃতি হচ্ছে তোমার টেট্রাহেড্রাল, বুঝছো, বা চতুস্তলকীয় আর কি বলে। আচ্ছা। তো যেমন হচ্ছে আমি তোমাকে একটু দেখাই দিই চতুস্তলকের আকৃতিটা কেমন। এই যে এটা হচ্ছে চতুস্তলকের আকৃতি, বুঝছো? ও এই যে এগুলো হচ্ছে পিরামিডের চতুস্তলকের মতো আকৃতি। নাকি? পিরামিডের মতো না, এটা আসলে টেট্রাহেড্রাল বলে, মোটামুটি এইরকম আর কি দেখতে। 3D না, হুম, তো 3D দেখলে আর সুন্দর করে বুঝতে আর কি। ঠিক আছে? ও, তো যাই হোক, আমার যেটা জানা দরকার, এত কিছু আমার জানা দরকার না, আমার জানা দরকার হচ্ছে sp3 সংকরণ হইলে আকৃতি কেমন হয়। হুম, আকৃতি হয় চতুস্তলকীয়। জি ভাই। তো এইগুলা মুখস্থ রাখতে হবে, কেমন? আচ্ছা ভাই। এই এখান থেকে তাহলে এই ছকটা মুখস্থ করবো, কেমন? হুম। শেষ। এখান থেকে এটাই।
আচ্ছা আচ্ছা, ওকে। কার্বনের যৌগ কত বললাম, জৈব যৌগের সংখ্যা কত বললাম? কার্বনের জৈব যৌগের সংখ্যা হ্যাঁ, ভুলে গেছি। প্রায় 80 লক্ষের অধিক। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো দেখছেন ভাই, কার্বন বলে ঘোলায় দিচ্ছেন, জৈব যৌগ তো কার্বন দিয়ে হয়, আমার রাইট। মাথায় আসে নাই। হ্যাঁ, জৈব যৌগের সংখ্যা কত? 80 লাখেরও বেশি। 80 লক্ষের অধিক। এই যে 80 লক্ষের অধিক যৌগ আছে, তো এই যৌগগুলা তোমার যে বিক্রিয়া দিবে, এই বিক্রিয়াগুলা সাধারণত এই 4 প্রকারের বিক্রিয়া দেয়: প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, আর একটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। বেসিক্যালি এই 4 প্রকারের বিক্রিয়া দেয়, বুঝছো? আচ্ছা। আচ্ছা, এইখান থেকে জাস্ট এটা আপাতত মনে রাখলেই হবে যে তোমার হচ্ছে 4 ধরনের বিক্রিয়া দেয়। কে কোন ধরনের যৌগ কি দেয় ওগুলো হচ্ছে আমরা যখন পড়বো তখন মোটামুটি জানা যাবে। এইখান থেকে তোমার হচ্ছে এই ছকটা ইম্পর্টেন্ট, এই ছকটা ইম্পর্টেন্ট, এবং এই ছকটা তুমি হচ্ছে ইয়ে থেকে পড়তে পারো, বই বই থেকে। বইতে ওই ছকটা আছে। এটা কিন্তু অলরেডি বললাম, এই যে ছকটার কথা বলছি। হুম হুম। বাপরে, বিশাল শখ। এটা নিয়ে ঘাবড়ানো কিছুই নাই, আমি একটু বলে দিই। এইগুলা থেকে প্রশ্ন আসে, এই জন্য আর কি বলা। ভাই যথেষ্ট বিচ্ছিরি দেখা যাচ্ছে, হ্যাঁ, শখের চেহারা ভাই যথেষ্ট বিচ্ছিরি। চেহারাগুলা কেমন? খুবই খারাপ ভাই, জঘন্য। আচ্ছা, আহ এইখানে যেমন দেখো, এই যে কার্যকারীমূলক, আমরা যে টপিকটা এখন দেখবো সেটা হচ্ছে কার্যকারীমূলক। কার্যকারীমূলক বা ফাংশনাল গ্রুপ। অনেক কঠিন মনে হচ্ছে না? আমি একটু সহজ করে দিই। বলো তো, কোন একটা জিনিস অ্যালকোহল তুমি বুঝো কিভাবে? ওএইচ থাকলে। ভেরি গুড, শেষ। ওএইচ থাকলে তুমি বুঝো এটা অ্যালকোহল। তার হুম। মানে অ্যালকোহলের কার্যকারীমূলক হচ্ছে ওএইচ। ওএইচ। কোন একটা জৈব অ্যাসিড তুমি বুঝো কিভাবে? C88। ভেরি গুড, শেষ। তাহলে C AA, তাহলে জৈব অ্যাসিডের কার্যকারীমূলক হচ্ছে C AA। তো এইরকম জাস্ট একটু মনে রাখতে হবে যে অ্যালকিন যেগুলো আছে, অ্যালকিন, তাদের হুম। থাকে কার্বন কার্বন দ্বিবন্ধন। ওই যে বললাম না যে sp2 সংকরায়ন থাকে যাদের, হ্যাঁ। কার্বন কার্বন দ্বিবন্ধন যত যৌগ আছে তাদের ক্ষেত্রে sp2 সংকরায়ন থাকে। হুম। আর এই কার্বন কার্বন দ্বিবন্ধনের মাধ্যমে আসলে আসলে জৈব যৌগের অ্যালকিন গুলা গঠিত হয়। ও। অ্যালকিন। হুম। আচ্ছা, কার্বন কার্বন ত্রিবন্ধনে কি থাকে বললাম? sp সংকরায়ন থাকে, তাই না? এই যে এসপি বলছিলাম সংক্রায়ন কার্বন থাকে, কার্বন হ্যাঁ। ত্রিবন্ধন। তো কার্বন কার্বন ত্রিবন্ধনের মাধ্যমে কার্বন জৈব যৌগের অ্যালকাইন তৈরি হয়। তো প্রশ্ন করতে পারে অ্যালকাইনের কার্যকারীমূলক কি? কার্বন কার্বন ত্রিবন্ধন। কার্বন কার্বন ত্রিবন্ধন। অ্যালকোহলের কার্যকারীমূলক কি? ওএইচ। ওএইচ। আচ্ছা, অ্যামিন, অ্যামিনের কার্যকারীমূলক কি? NH2। হুম। অ্যামিনোমূলক, যেটাকে বলা হয় অ্যামিনোমূলক। এরপর হুম। হচ্ছে এলডিহাইড, কার্যকারীমূলক কি? CHO। হুম। তারপর কিটোন, কিটোনের কার্যকারীমূলক কি? ভাই দেখা যায় না। CO। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আমি হচ্ছে এখানে তোমাকে একটু লিখে দেখাই। এলডিহাইড লেখা বোঝা যায়? হ্যাঁ। CHO, এলডিহাইড। হুম। কিটোন, CO। কার্বক্সিলিক অ্যাসিড,
কি বলছি? কার্বক্সিলিক অ্যাসিড। কি বললা তুমি? COOH। COOH। অ্যামিন, অ্যামিন কি বলছো? NH2। হুম তো এইখানে একটু খেয়াল করে দেখো, এই যে এগুলো হচ্ছে এলডিহাইডের জন্য CHO এলডিহাইড মূলক, কিটোনের জন্য CO মূলক, কার্বক্সিলিকের জন্য COOH, অ্যালকোহলের জন্য বললা কি? OH। OH। তো এইগুলাই প্রশ্ন আসে ডিরেক্টলি, মানে ওই ছকটা জাস্ট একটু মাথায় রাখতে হবে, দুই একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। যে কার্বক্সিলিক অ্যাসিডের মূলকের হুম নাম কি? COOH। এত সহজ প্রশ্ন দিবে না, যদি খুব সহজ প্রশ্ন করে ফেলে দিতেও পারে। এইখান থেকে একটা ক্রিটিক্যাল প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে যে দ্বিবন্ধনযুক্ত দ্বিবন্ধনযুক্ত কার্যকারী মূলক কোনটি, এটা প্রশ্ন করতে পারে। okay, হ্যাঁ, তোমাকে অপশনে দিতে পারে, ধরো হুম NH2, তারপরে দিল OH, তারপরে দিল CHO, তারপরে দিল ধরো হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। তাহলে কি হবে? হুম। আনসার কি হবে? দ্বিবন্ধনযুক্ত কার্যকরী মূলক, আহ, ভাই CHO। ভেরি গুড, CHO। আনসার হচ্ছে CHO। কিভাবে? একটু খেয়াল করে যদি দেখো, কার্বনের যোজনী কত? 4। 4, মানে হাত হচ্ছে 4টা। হুম তাহলে এখানে CHO, ওর এক হাত তো এমনিতেই ফাঁকা, মূলকের এক হাত সবসময় ফাঁকা থাকে, ফাঁকা। বাকি আছে কয়টা? হুম। বাকি আছে 3টা। 3টা। তাহলে একটা দিয়ে ধরছে হাইড্রোজেনকে, আর 2টা হুম দিয়ে ধরছে অক্সিজেনকে, বুঝছো? হুম। তাহলে এই যে দেখো এখানে দ্বিবন্ধন আছে, বুঝছো? জি ভাই। কিটোনে দ্বিবন্ধন আছে, কিভাবে খেয়াল করো? কার্বনের হাত কয়টা? 4টা। 4টা, এদিকে 2টাতে ধরছে অক্সিজেনকে। এই, বুঝছো? এটাও হুম দ্বিবন্ধন আছে। কার্বক্সিলিক অ্যাসিড এটাতেও আছে, হুম। এই যে এটা হচ্ছে স্ট্রাকচার কার্বনের, ইয়েতে কার্বক্সিলিক অ্যাসিডের। ওকে, জি ভাই। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, হুম তো এখান থেকে আমি ছকে একটু দেখাই দিই যে আসলে কোনগুলো হচ্ছে দ্বিবন্ধন যুক্ত। এই যে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড আছে, অ্যাস্টার আছে, এই যে সি যেখানে আছে, CO আছে যেখানে, তারপরে এই যে হুম অ্যামাইড, কিটোন, এলডিহাইড, তারপর হচ্ছে তোমার এই যে নাইট্রাইলে হচ্ছে ত্রিবন্ধন, এটা পরীক্ষা আসতে পারে কিন্তু। নাইট্রাইল ত্রিবন্ধন যুক্ত কার্যকারী মূলক কোনটা? নাইট্রাইল। বুঝছো? প্রশ্নগুলো বুঝতেছো কি টাইপের প্রশ্ন হইতে পারে? প্রশ্নগুলো বুঝতেছো? প্রশ্ন বুঝতেছো? চমক, চমক। প্রশ্ন বুঝতেছো? হ্যালো। চমক। হ্যাঁ, বললাম যে আনমিউট করে কথা বলতে হবে কিন্তু। না ভাই, আনমিউট করাই ছিল, এই হেডফোনের প্রবলেমের কারণে শোনা যায় নাই। আচ্ছা আচ্ছা, প্রশ্নগুলো বুঝতেছো হেডফোন কিভাবে ডিসকানেক্ট প্রশ্নগুলো হয়ে হইতে যায়। পারে? হ্যাঁ হ্যাঁ। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে আগে। আচ্ছা, জৈব যৌগের নামকরণ যেটা আছে এটা তোমাকে পরে বলবো, ঠিক আছে? জৈব যৌগের নামকরণ আচ্ছা থেকে একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু এটা পড়াইতে গেলে তোমার হচ্ছে একটু মাথাও একটু গরম হইতে পারে। আর সহজ টপিক গুলো আগে পড়াই, কেমন? আচ্ছা ভাই। নামকরণটা পরে এইটা পড়াবো। জৈব যৌগের সমানতা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, জৈব যৌগের সমানতা, জৈব যৌগের সমানতা সমানু কি যেন বলছিলাম বলতো? সমান ভাই, সমপরিমাণ অণু আর কি। সমপরিমাণ অণু, ভেরি অনুসংখ্যা গুড। সমান। হ্যাঁ, অনুসংখ্যা সমান। অণু- হ্যাঁ।
আচ্ছা, সমাণুকে ইংলিশে কি বলে? আইসোমার বলে। সমাণু বা বলে হচ্ছে আইসোমার। হুম। আর সমানুতা, সমানুতা এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য যেটাকে বলা হয় আইসোমারিজম। আচ্ছা, সমাণু তার মানে হচ্ছে আণবিক সংকেত এক। সমাণুর আণবিক সংকেত আণবিক সংকেত এক। একই, কিন্তু গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন। হুম। গাঠনিক সংকেত হচ্ছে ভিন্ন। এরকম ভিন্ন। দুইটা যৌগ আছে, মনে করো এই দুইটা যৌগের আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, তখন ওই দুইটা যৌগকে একে অপরের সমাণু বলবে, আর এই বিষয়টাকে সমানতা বলবে। যেমন মনে করো CH3 CH2OH, হুম। এটার সংকেত কি? C2 CH2 H6O। H6O। আচ্ছা, আবার CH3OCH3, এটার সংকেত কি? C2 C2 H6O। H6O। তাহলে দেখো তো, দুইটা যৌগেরই সংকেত কি একই না? আণবিক সংকেত, হুম। কিন্তু গাঠনিক সংকেত কি এক? এক না, না, গাঠনিক সংকেত ভিন্ন। আলাদা। এটা হচ্ছে একটা অ্যালকোহল, কারণ কি এই যে হুম। OH মূলক আছে। আর নিচেরটা হচ্ছে ইথার। হ্যাঁ, ইথারের মূলক হচ্ছে ও, এরকম ও যদি থাকে এটা হচ্ছে ইথার মূলক, বুঝছো? তাহলে এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে ইথার, দুইটা আলাদা যৌগ, কিন্তু এদের আণবিক সংকেত এক, কিন্তু গঠন ভিন্ন। তখন আমরা এই দুইটাকে একে অপরের আইসোমার বলবো। বুঝতে পেরেছো? জি ভাই। মিস করছো কিছু? বলো তো। না, কিছু মিস করি। ওকে, গুড। তাহলে এইরকম আণবিক সংকেতে গাঠনিক সংকেত ভিন্ন, একে অপরকে আইসোমার বলা হয় বা ই বলে, সমানতা বলে। তো এই সমানতা গুলা হচ্ছে আবার দুই প্রকার, প্রধানত দুই প্রকার। এই যে দেখো লেখা আছে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এটাই হচ্ছে সমানতা। খুব শর্টকাটে লেখা আছে। হ্যাঁ, সমানতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টেরিও সমানতা। ওকে, জি ভাই। কি করতেছো? ভাই কিছুই না। পড়াবো? জি ভাই। মনে হচ্ছে কি যেন করতেছো, ব্যস্ত। না 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 ভাই। আচ্ছা ঠিক আছে। সো এই যে গাঠনিক সমানতা, তো গাঠনিক সমানতাটা হচ্ছে আবার পাঁচ প্রকার। কয় প্রকার? 5 প্রকার। হ্যাঁ, শিকল বা চেইন সমানতা, কার্যকারী মূলক সমানতা, অবস্থান সমানতা, টটোমারিজম, আর একটা হচ্ছে মেটামারিজম। এই পাঁচ প্রকার গাঠনিক সমানতা হচ্ছে পাঁচ প্রকার। এখন একটু বলে দেই এই গাঠনিক সমানতার বিষয়টা কি। এই যে আমরা সমানতার যে সংজ্ঞাটা বললাম না, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, হুম। তো এইরূপ একাধিক যৌগকে বলা হবে একে অপরের সমাণু, এবং এইটাকেই আসলে গাঠনিক সমানতা বলে। এক কথায় যদি বলি, গঠনের ভিন্নতার জন্য যে সমানতা তৈরি হয় সেটা হচ্ছে গাঠনিক সমানতা। বুঝাইতে পারলাম? জি ভাই, বুঝছি। তো এইখান থেকে দেখো, হ্যাঁ এইখান থেকে দেখো চেইন বা শিকল সমাণু কি? আণবিক সংকেত হুম। একই, কিন্তু চেইন যদি ভিন্ন হয় তখন তাদেরকে একে অপরের চেইন সীমাণু বা শিকল সমাণু বলে। শিকল দেখছো না? হুম। আচ্ছা, শিকল সমাণুটা বলি। ধরো C4H10, এটা হচ্ছে একটা আণবিক সংকেত, বুঝছো? জি ভাই। আচ্ছা, একটু বলি তার আগে, তোমার অ্যালকেন সম্পর্কে ধারণা আছে? অ্যালকেন কোনগুলা জানো? কার্বন কার্বন এক বন্ধন। ভেরি গুড, কার্বন কার্বন যাদের একক বন্ধন থাকে তারা হচ্ছে অ্যালকেন। বা তুমি বলতে পারো এই ফর্মুলা যারা মানে CnH2SN+2। হুম। তার মানে এন এর ভ্যালু যদি এখানে 4 বসাও তাহলে দেখো তো কত হয়। C4 হাইড্রোজেন কয়টা হয়? হাইড্রোজেন 4টা হয়।
না সরি, 12টা। আবার বলো। CN, ও আচ্ছা সরি, CnH2 তার দুগুণ আর 10টা ভাই। 10টা। ভেরি গুড। সো C4H10 এটা হচ্ছে একটা অ্যালকেন, বুঝছো? যে জি এখানে ভাই। কার্বন কার্বন হচ্ছে একক বন্ধন থাকে, তুমিই বলছো, বুঝছো? হুম। এখন একটু খেয়াল করো, এইটাকে যদি আমি গঠন আকারে লিখি তাহলে খেয়াল করো তো কিভাবে লেখা যায়। এখানে কার্বন আছে কয়টা? 4টা। 1 2 3 4, বুঝছো? হুম। একক বন্ধন থাকবে যেহেতু অ্যালকেন, একক বন্ধনই আছে, কার্বন কার্বন একক বন্ধন, তাই না? হুম। হাইড্রোজেন আছে কয়টা? 10টা। 10টা। দেখো এখন 10টা হাইড্রোজেন কিভাবে দিবা। এই কার্বনের হাত ফিল আপ হয়েছে কয়টা? একটা। বাকি আছে কয়টা? কার্বনের হাত হচ্ছে 4টা, বাকি আছে কয়টা? বাকি আছে 3টা। তাহলে 1 2 3, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, বুঝছো? হুম। এই কার্বনের হাত ফিল আপ হয়েছে কয়টা? 2টা। আচ্ছা, তাহলে বাকি আছে কয়টা? 2টা। তাহলে ওই দুইটাতে হচ্ছে 2টা হাইড্রোজেন হবে, 1 2। এই কার্বনের সিমিলারলি 2টা, এই কার্বনের হাত ফিল আপ হয়েছে একটা, তাহলে বাকি আছে 3টা, হুম। বুঝছো? জি ভাই। এখন খেয়াল করে দেখো তো এখানে হাইড্রোজেন কয়টা হয়েছে? 3 5 7 10টা ভাই। 10টা হয়েছে। হুম। তাহলে C4H10 এর গাঠনিক সংকেত হচ্ছে এটা। কনফিউশন আছে? হুম। না। তাহলে এটাকে কি ইচ্ছা করলে এইভাবে লেখা যায় না? দেখো তো, CH3 CH2 CH2 CH3 লেখা যায়। হুম। আচ্ছা, তার মানে C4H10 এটার গাঠনিক সংকেত হচ্ছে এটা। কনফিউশন আছে? না। নাই। আচ্ছা, এরপরে খেয়াল করো তো, আমি যদি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারতাম না? 1 2 3 4, 4টা কার্বন দিলাম, হুম। একক বন্ধন সবগুলাতেই। হুম। আচ্ছা, এবার কি করতে হবে? হাইড্রোজেন দিতে হবে। এই কার্বনের হাত ফিল আপ হয়েছে কয়টা? কার্বনের প্লাস একটা। একটা। তাহলে হাইড্রোজেন হবে কয়টা? 3টা। 3টা। এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। এই কার্বনের হাত ফিল আপ হয়েছে কয়টা? দুই 3টা। 3টা। একটা তাহলে হাইড্রোজেন বাকি আছে বলতে। একটা, এদিকে একটা হাইড্রোজেন। এর ফিল আপ হয়েছে কয়টা? এর ফিল আপ হয়েছে ভাই একটা। তাহলে এইখানে 3টা হাইড্রোজেন। এর ফিল আপ হয়েছে কয়টা? একটা। এর একটা। 3টা, বুঝছো? হুম। তাহলে এটাকে আমি ইচ্ছা করলে কিভাবে লিখতে পারি সাজায়? CH3, এইখানে কি আছে? সি এর সাথে কি আছে? CH। হুম। এইখানে হচ্ছে কি? CH3। নিচের দিকে হচ্ছে CH3, বুঝছো? হুম। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এইটারও সংকেত হচ্ছে C4H10, এটার সংকেত হচ্ছে কি? C4H10। কনফিউশন আছে? হুম। তাহলে দুইটার আণবিক সংকেত কি একই না? হুম। কিন্তু গঠন কি এক? না। গঠন এক না। তাহলে এরা একে অপরের কি হবে? সমানু হবে, বুঝছো? সমান। হুম। আচ্ছা, এবং এই সমাণু, এটা কি ধরনের সমাণু? এটা হচ্ছে গাঠনিক সমাণু, কারণ গাঠনিক গঠন ভিন্ন। তো এরা হচ্ছে একে অপরের গাঠনিক সমাণু, বুঝছো? হুম। জি ভাই। আরো স্পেসিফিক করে যদি বলি, দেখো তো, এইটা কি মানে এইটা যেরকম আর এইটা যে হইছে, এটার কি একটা শিকল তৈরি হয়েছে না? হুম। চেইন বা শিকল তৈরি হয়েছে না? চেন, জি ভাই। এই যে এরকম একটা শিকল তৈরি হয়েছে হুম। বা চেইন তৈরি হয়েছে। সো এরা একে অপরে হচ্ছে চেইন সমাণু বা শিকল সমাণু, বুঝাইতে পারলাম? হুম। তার মানে আণবিক সংকেত একই হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে, এবং এটা চেইনটা আলাদা হবে, মানে চেইনের জন্য গঠনগুলো আলাদা হবে, বুঝাইতে পারলাম? জি ভাই। আচ্ছা, তো এটাই হচ্ছে চেইন সমাণু। পরীক্ষায় এই যে এইভাবে আসতে পারে যে
এই যে C4, আমি যেটা এক্সাম্পল দেখাইলাম, এই যে C4H10, আর হুম হচ্ছে যেটাকে বলা হয় বিউটেন, আর একটা হচ্ছে আমি যেটা আঁকাইছিলাম CH3, যেটা আঁকাইছিলাম CH3CH3 এটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপেন। হুম এরা একে অপরের হচ্ছে চেইন বা শিকল সমাণু। তো পরীক্ষা এইভাবে আসতে পারে, বিউটেন এবং 2 মিথাইল প্রোপেন কি ধরনের সমাণু। আচ্ছা। আচ্ছা, এরপর আসি কার্যকারীমূলক সমাণু। কার্যকারীমূলক সমাণু নাম থেকে কি বোঝা যাচ্ছে? এই সমাণুটা তৈরি ভাই হবে, কার্যকরী মূলক আছে। কার্যকারীমূলকের ভিন্নতা থাকবে, আণবিক সংকেত একই হবে হুম কিন্তু গঠন ভিন্নতা হবে, এবং এই গঠনের ভিন্নতাটা হবে কার্যকারী মূলকে। একজনের একটা হুম কার্যকারী মূলক, আরেকজনের আরেকটা কার্যকারী মূলক। যেমন একটু আগে যেটা বললাম যে হুম ইথানল এবং ইথার, হুম যেমন খেয়াল করে দেখো, এই যে CH3CH2OH এটা হচ্ছে ইথানল, আর হুম CH3OCH3 এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। কিন্তু একটু যদি খেয়াল করে দেখো, দুইটারই আণবিক সংকেত হচ্ছে C2H6O। হুম তাহলে এদের ডিফারেন্সটা কোন জায়গায় খেয়াল করো তো, একটার হচ্ছে OH কার্যকারী মূলক আর একটার হচ্ছে O কার্যকারী মূলক। তাহলে কার্যকারী মূলকের হুম ডিফারেন্স না, সো এরা একে অপরের কার্যকারী মূলক সমাণু। জি ভাই। বুঝলা? হ্যাঁ। অবস্থান সমাণু, এই অবস্থান সমাণুটা হচ্ছে দুইটাতে তোমার হচ্ছে কার্যকারী মূলক একই থাকবে, কিন্তু কার্যকারী মূলকের অবস্থানগুলা ভিন্ন ভিন্ন জায়গায় হবে। তখন এদেরকে আমি বলবো কার্যকারী মূলক অবস্থান সমাণু। হুম দুইটা এক্সাম্পল দিই। ধরো এরকম আছে CH3, CH2, 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 সিডব্লিউ। OH, ওরে আল্লাহ। CH3, CH2, CH, CH3OH। দেখো তো এই দুইটার মধ্যে কোনো মিল আছে বা ডিফারেন্স আছে, আমাকে বলো তো, মিল কই ডিফারেন্স? হ্যাঁ ডিফারেন্স আছে, একটা হচ্ছে আপনার সরল রৈখিক হয়েছে আর একটা ওয়েস নিচে আসছে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, দুইটাতেই কি OH কার্যকারী মূলক না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এদেরকে তো আর আমি কার্যকারী মূলক সমাণু বলতে পারবো না, তাই না? কারণ দুইটারই হুম সেম কার্যকারী মূলক, দুইটার যদি ভিন্ন হইতো তখন আমি কি বলতাম, কার্যকারী মূলক সমাণু বলতে পারতাম। কিন্তু একটু খেয়াল করে দেখো, অবস্থান সমান হওয়ার জন্য একই কার্যকারী মূলক হওয়া লাগবে দুইটা যৌগের। হুম এই দুইটা যে যৌগ লিখছি, দুইটা যৌগের দেখো তো OH, OH কার্যকারী মূলক না? হ্যাঁ। আচ্ছা, একটার OH কি আমি যদি নাম্বারিং করি, দেখো জৈব যৌগে যখন নাম্বারিং করে তখন হচ্ছে যেদিক থেকে নাম্বারিং করলে কার্যকারী মূলক আগে হয় সেদিক থেকে নাম্বারিং করে। সো আমি লেফট সাইড থেকে করবো নাকি রাইট সাইড থেকে করবো নাম্বারিং? ভাই যে পাশ থেকে গেলে আগে পাওয়া যাবে ভাই, সেই পাশ থেকে। তাহলে বাম পাশ থেকে যদি যাই, 1 2 3 4, 4 নাম্বার কার্বনে OH হুম পাওয়া যাবে। নাম্বারিং গুলা হুম করা হয় কার্বন, হ্যাঁ, নাম্বারিং করা হয় হুম কি কার্বন নাম্বারিং করা হয়। কার্বন। তো আমি যদি লেফট সাইড থেকে করি তাহলে 4 নাম্বার কার্বনে পড়বে OH, আর যদি রাইট সাইড থেকে হুম করি তাহলে 1 2 3 4, তাহলে কি 1 নাম্বার কার্বনে OH পড়তেছে না? হুম সো এটার নাম্বারিং করতে হবে রাইট সাইড থেকে, বুঝছো? জি ভাই। আচ্ছা, আর এটার কোন দিক থেকে করবো বলো তো, রাইট সাইড না লেফট ভাই সাইড? এটাও রাইট সাইড থেকেই ভেরি করবো গুড, ভাই। সো 1 2 3 4। তাহলে একটু খেয়াল করে দেখো তো, OH কার্যকারী মূলকটা 1 নাম্বার ক্ষেত্রে কয় নাম্বার কার্বনে আছে? 1 নাম্বার কার্বনে। ভাই 1 নাম্বার কার্বন দুই আছে। নাম্বারটা আছে কই? দুই 2 নাম্বার নাম্বারে। কার্বনে। তাহলে এই অবস্থানগুলা কি ভিন্ন না? একই কার্যকারী মূলকের অবস্থানগুলা কি ভিন্ন না? হ্যাঁ। তখন এদেরকে আমি বলবো অবস্থান সমাণু, একে অপরের অবস্থান সমাণু। বুঝাইতে পারলাম? জি ভাই। একটু খেয়াল করে দেখো তো, 1 নাম্বার যৌগের আণবিক সংকেত কত? কার্বন আছে কয়টা? 1 নাম্বার যৌগের আণবিক সংকেত ভাই কার্বন আছে 4টা। হাইড্রোজেন আছে কয়টা? 5 7 9টা। আবার হিসাব করো, 3 2 5 2 7 2 9 আর 1 10। ও আচ্ছা, ওএইচ এর সাথে স্যার। হ্যাঁ, আর অক্সিজেন আছে একটা। একটা। এইখানে কয়টা আছে বলো তো? কার্বন আছে কয়টা? কার্বন এখানেও ভাই 4টাই আছে। হাইড্রোজেন? হাইড্রোজেনও ভাই 10টাই আছে। অক্সিজেন একটা, তাহলে দুইটারই আণবিক সংকেত এক, হুম কিন্তু গঠন ভিন্ন। সো একে অপরের গাঠনিক সমাণু। হুম হুম এবং এই গঠনের ভিন্নতাটা হয়েছে কি OH, অর্থাৎ কার্যকারী মূলকের অবস্থানের ভিন্নতার জন্য। সো এরা একে হুম অপরের অবস্থান সমাণু। জি ভাই। বুঝছো? জি ভাই। ওকে।
এরপর এখন যে দুইটা দেখাবো এই দুইটা বেশি ইম্পর্টেন্ট এবং এই দুইটাই আসতে পারে। একটা হচ্ছে টটোমারিজম আর একটা হচ্ছে মেটামারিজম। পুরে নাম। আচ্ছা, টটোমারিজম আর মেটামারিজম মনে রাখবে এইভাবে। টটোমারিজমে এটা এক বিশেষ ধরনের গতিশীল কার্যকারীমূলক সমাণু। তার মানে ধরো তুমি একটা টেস্ট টিউব নিছো, এই টেস্ট টিউবের মধ্যে তুমি একটা জৈব যৌগ নিছো, এই জৈব যৌগটা হুম আপনা আপনি আরেকটা জৈব যৌগতে পরিণত হয়ে গেছে। মনে করো তুমি নিছো হচ্ছে একটা কিটোন, হয়ে গেছে মনে করো অ্যালকোহল, আবার কিছুক্ষণ পরে অ্যালকোহলটা আবার কিটোন হয়ে গেছে, কিটোনটা আবার একটু পরে অ্যালকোহল হয়ে গেছে। বুঝাইতে পারলাম? ভাই মানে ঘুরতেছে শুধু। হ্যাঁ, মানে তুমি নিছো একটা, ওইটা আরেকটা হ্যাঁ যৌগে কনভার্ট হয়ে গেছে। মানে উভয়মুখী বিক্রি আর কি। উভমুখী মোটামুটি এরকম বলতে পারো আর কি। হ্যাঁ, উভমুখী, একটা উভমুখিতা থাকে বা একটা স্বতঃস্ফূর্ত ভাবে এটা ঘুরতে থাকবে। তোমার কিছুই করতে হবে না, আচ্ছা। নিছো কিটোন হয়ে গেছে অ্যালকোহল, অ্যালকোহল নিছো হয়ে গেছে হুম কিটোন। যখন হুম এই ধরনের একটা স্বতঃস্ফূর্ততা থাকে, তার মানে একটা গতিশীল অবস্থা থাকে, তখন এদেরকে একে অপরের টটোমারিজম বলে। বুঝাইতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, এবং এইটা হবে শুধুমাত্র মনে রাখবা দ্বিবন্ধন যুক্ত যে কার্যকারী মূলক গুলো আছে না, একটু আগে বললাম, হুম ওই যে সিও, সি ডাবল ও এইচ, এদের ক্ষেত্রে আসলে এগুলো হুম দেখা যায়, বুঝছো? দ্বিবন্ধন যুক্ত যে জি যৌগগুলো জি। আছে। তো টটোমারিজম, এদেরকে একে অপর টটোমারিজম বলে। এখানে ডিরেক্টলি প্রশ্ন এইভাবে আসে, এই যে প্রোপানন এবং প্রোপিন টু অল, এই দুইটা যৌগ হুম একে অপর হচ্ছে টটোমারিজম বা কি, নিচের কোনটি আচ্ছা। টটোমারিজম দেখায়, হুম যেমন প্রোপানন দেখায়। এখানে একটা জিনিস তোমাকে আমি বলি, খেয়াল করো তো, এখানে আণবিক সংকেত কত? সি। কার্বন কয়টা? তিনটা। হুম হাইড্রোজেন কয়টা? তিন তিন ছয়, ছয়টা। হুম অক্সিজেন কয়টা? একটা। তাহলে একটা। C3H6O। আর এইখানে কয়টা খেয়াল করো তো, কার্বন কয়টা? তিনটা। এক দুই তিন। হুম হাইড্রোজেন কয়টা? তিন দুই পাঁচ আর একে ছয়, এটা হচ্ছে OH। আর হুম আরেকটা অক্সিজেন আছে। তাহলে দুইটার আণবিক সংকেত এক, হ্যাঁ। গাঠনিক সংকেত ভিন্ন। দেখো এখানে আছে সিও মূলক, আর এখানে আছে OH মূলক, আবার এখানে আছে দ্বিবন্ধন। হুম তার মানে বুঝতে পারতেছো, এখানে আছে কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে আছে কার্বন অক্সিজেনের দ্বিবন্ধন, তার মানে দুইটার কার্যকারী মূলক কি ভিন্ন না? হ্যাঁ। তোমার কিন্তু আবার এইখানে মনে হইতে পারে ভাই এটা তো কার্যকারী মূলক সমানও, আপনি বলতে পারেন, যেমন এখানে আছে OH, এখানে আছে O, হুম কিন্তু এটা কিন্তু কার্যকারী মূলক সমানু হবে না, এটাকে টটোমারিজমই বলতে হবে। কারণ কি, এই কার্যকারী মূলক সমানুটা সাধারণত একক বন্ধনে দেখা যায়, যেমন OH, আচ্ছা। এটাও একক বন্ধন, ও এটাও হুম একক বন্ধন, কিন্তু টটোমারিজমটা দেখা যায় দ্বিবন্ধন যুক্ত যোগে। ওকে, আচ্ছা। জি ভাই। এটা একটু মাথায় রেখো। আর নেক্সট আসি মেটামারিজম। মেটামারিজমটা হচ্ছে, এটাও দ্বিবন্ধন যুক্ত যৌগে দেখা যায়। যেমন একটু খেয়াল করে দেখো, এইখানে সিও মূলক, এটা হচ্ছে কার্যকারী মূলক, এখানেও সিও হচ্ছে হুম কার্যকারী মূলক। তো যদি আমি নাম্বারিং করি, ধরো এটা নাম্বারিং করি লেফট সাইড থেকে, আমি হচ্ছে তোমাকে এটা হোয়াইট বোর্ডে আঁকায় দেখাই। আমি পড়াবো হচ্ছে মেটামারিজম কি। মেটামারিজম। মেটামারিজম দেখো, আমি দুইটা যৌগ লিখি, CH3, CH2, CO, CH2, CH3, আর একটা হচ্ছে CH3, CH2, CH2, CO, CH3। দুইটা যৌগের মধ্যে খেয়াল করে দেখো তো আণবিক সংকেত একই কিনা। হুম এখানে কার্বন কয়টা? আণবিক আণবিক সংকেত তো ভাই একই। রাইট, কার্বন কয়টা? C5। কার্বন আছে 5, 5টা। হাইড্রোজেন কয়টা? 3 দিয়ে 5, 2 দিয়ে 7, 3 দিয়ে 9, 10টা। অক্সিজেন আছে একটা। হ্যাঁ। এখানে কয়টা? কার্বন পাঁচটা, হাইড্রোজেন কয়টা? 5টা। তিন তিন ছয়, 10টা। চারে 10, অক্সিজেন একটা। দুইটার আণবিক সংকেত কি হুম একই না? হ্যাঁ। গাঠনিক সংকেত কি এক? না। না। যদি নাম্বারিং করো 1 2 3 4 5, হুম তাহলে এসিও মূলকটা পড়ছে 3 নম্বরে। আবার 3 নম্বরে। এদিকে যদি নাম্বারিং করো, এটা কি লেফট সাইড থেকে করবো না রাইট সাইড থেকে করবা? এটা রাইট থেকে করবো। হ্যাঁ, সো 1 2 3 4 5। এখানে Right, সিও মূলকটা আছে কয় নম্বরে? 2 নম্বর কার্বনে, তাই না? 2 নম্বরে। তাহলে হ্যাঁ। এদের অবস্থান কি ভিন্ন ভিন্ন না? হুম তোমার কি মনে হইতে পারে এটা অবস্থান সমান মনে হইতে পারে না? একটু আগে পড়ে আসলাম।
হ্যাঁ, অবস্থান সমান অবশ্যই হতে পারে। কিন্তু এটাকে অবস্থান সমান না বলে আমরা কি বলতেছি, মেটামারিজম। মেটামারিজম। কেন বলতেছি? কারণ হচ্ছে এটা এই কার্বন সিও কার্বন মূলকটা দ্বিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। ভেরি গুড। সো এরকম অবস্থা হইলে আমরা তখন এটাকে মেটামারিজম বলি। ওকে, মনে ভাই থাকবে? তাহলে টটোমারিজম বলবো না কেন ভাই? টটো টটোমারিজম তো ভাই কার্বন কার্বন দ্বিবন্ধন। না না না, টটোমারিজম বলছিলাম কি, যে দুইটার কার্যকারী মূলক ভিন্ন হবে, যেমন সিএইচ থ্রি ও আচ্ছা, ভিন্ন কার্যকরী সিএইচ মূলকে থ্রি হবে। হ্যাঁ, আর একটা হচ্ছে কি সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ টু ওএইচ। খেয়াল করে দেখো, এইখানে আছে সিও মূলক আর এইখানে আছে ওএইচ মূলক, ও এখানে আছে আবার আচ্ছা আচ্ছা। দ্বিবন্ধন। সো এদেরকে আমি বলবো টটোমারিজম। যদি হুম কি হয়, কার্যকারী মূলক ভিন্ন হয়, এবং এই দুইটার মধ্যে অবশ্যই কি থাকতে হবে, একটা গতিশীল সাম্যাবস্থা থাকতে হবে। হুম কিন্তু মেটামারিজমের ক্ষেত্রে কি বললাম, কার্যকারী মূলক একই, দেখো এখানেও সিও এখানেও সিও, হুম। কিন্তু অবস্থানগুলো হবে ভিন্ন। অ্যাডিশনালি আরেকটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই কি হবে, দ্বিবন্ধন হবে। আর এইখানে যদি তোমার দ্বিবন্ধন না থেকে একক বন্ধন থাকতো, তখন এটাকে কিন্তু আমি অবস্থান সমানই বলতাম। হুম। বুঝছো? জি ভাই। তো এটা এটা এইভাবে মনে রাখবা যে যেখানে এই কার্যকারী মূলক গুলো আছে, এর দেখবা লেফট সাইডে কার্বন কয়টা, দুইটা না, সি টু। হুম এই পাশেও কয়টা, সি টু। হুম। আর এইটার ক্ষেত্রে খেয়াল করো তো, এই পাশে কয়টা, সি ওয়ান। এই পাশে কয়টা, সি সি থ্রি ওয়ান সি থ্রি। তো এইরকম ভিন্ন ভিন্ন থাকবে। মানে একটা হচ্ছে তোমার আহ এটাকে বলা হয় হচ্ছে এই উভয় পাশে এই যে অসম বিন্যাস থাকবে। হ্যাঁ, বিন্যাসটা আচ্ছা। সমান থাকে না। এই যে দেখো, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর অসম বিন্যাস হয়। যেমন এই হুম। যে 3 নাম্বার কার্বনে সিও থাকে, এটার হচ্ছে 2 নাম্বার কার্বনে সিও থাকে। তো প্রশ্নগুলো এইভাবে আসবে, এই যৌগটার নাম হচ্ছে পেন্টানোন, আর এটা হচ্ছে পেন্টানোন, এটা হচ্ছে পেন্টানোন থ্রি, এটা হচ্ছে পেন্টানোন টু। পেন্টানন টু। হ্যাঁ। আচ্ছা, এখন একটু কি ঘাপলা লাগতেছে না যে এই ভাই নামগুলা কিভাবে হলো? ভাই হালকা একটু আইডিয়া আছে, ওই যে আপনার কার্যকরী শিওর। মূলকের অনুসারে। রাইট। আমি একটু তাহলে ধারণা যেহেতু আছে, একটু তাহলে নামকরণটা হালকা একটু বলে আসি। আচ্ছা। আচ্ছা, তো নামকরণ পড়ার জন্য তোমার হচ্ছে আহ ইটা মনে আছে, যে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপ্টেন অক্টেন ননেন ডেকেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, 10টা অ্যালকেনের নাম বলো তো আমাকে একটু। 10টা অ্যালকেনের নাম? হুম। ভাই অ্যালকেনের নাম তো ওইটাই ভাই, মিথেন ইথেন। হ্যাঁ, বলো বলো। মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন হেকটেন ননেন ডেকেন। আবার। মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন অক্টেন ননেন ডেকেন। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে অ্যালকেন, এগুলো হচ্ছে অ্যালকেনের নাম, বুঝছো? হুম। আচ্ছা, যেমন হচ্ছে এই যে 5টা কার্বন থাকলে তখন বলা হয় পেন্টেন, 6টা থাকলে পেন্টেন বলা হয় হেক্সেন, 7টা থাকলে হেপ্টেন বলে, 8টা থাকলে হেক্সেন অক্টেন বলে, 9টা থাকলে ননিন বলে, 10টা থাকলে ডেকেন বলে। ডেকেন বলে। আচ্ছা, তো তোমার যেটা করতে হবে, এই যে মিথেনের প্রথম অংশটুকু কি মিথ, ইথেনের প্রথম অংশ কি ইথ, শুধু প্রথম অংশটুকু নিবা। প্রোপেনের প্রোপ, আচ্ছা। বিউটেনের প্রোপ বিউট, পেন্টেনের পেন্ট, হেক্সেনের হেক্স, এন্ড হেক্স হেপ্টেনের হেপ্ট, অক্টেনের হেফ অক্ট, ননেনের নন, ডেকেনের নন ডেক। ডেক। তো এই 10টা যদি তুমি মনে রাখো, তাহলে জৈব যৌগের নামকরণ তোমার জন্য একটু ইজি হয়ে যাবে। কিভাবে? আচ্ছা। দেখো কিভাবে। ধরো অ্যালকোহল, হুম অ্যালকোহলের কার্যকারী মূলক OH, আমরা এটা জানি। হুম অ্যালকোহল গুলা নামকরণ গুলা হবে, এই যে প্রথম অংশ যে আছে, এই হুম। প্রথম অংশের সাথে তোমার যুক্ত হবে অল। অল। ভেরি গুড, নল। নল মনে রাখবা। নল। নল হ্যাঁ। হ্যাঁ, যেমন একটু খেয়াল করে দেখো, আমি একটা যৌগ লিখলাম, ধরো C2H5OH, তাহলে তুমি বুঝতেই পারতেছো এটা একটা অ্যালকোহল। হ্যাঁ। তাহলে এটার নাম কি হবে, খেয়াল করে দেখো, কার্বন আছে ইথানল। কয়টা, দুইটা। তো দুইটা কার্বন হুম। থাকলে কি হয়, ইথ হয়। ই- তাহলে ইথ প্লাস নল, ইথানল। হুম। বুঝাইতে পারলাম? জি ভাই। এরপর হচ্ছে এটা অ্যালকোহল গেল। সো আমি যদি এখানে লিখি C5H9OH, এটার নাম কি হবে বলো? ভাই পেন্টানল। ভেরি গুড, পেন্টানল। শেষ।
তুমি তো পারতেছো সবগুলাই, এখন দেখো সবই পারবা। যদি হয় কিটোন, তাহলে প্রথম অংশের সাথে যুক্ত হবে নোন। নন। আনোনও মনে হুম। রাখতে পারো, হ্যাঁ, নোন মানে হচ্ছে হুম। আনোন। আনন। হ্যাঁ, যেমন একটু খেয়াল করে দেখো, আহ একটা কিটোন, কিটোনের কার্যকারীমূলক তুমি চিনবা কিভাবে? কিটোন সিও থাকবে, সিও। ধরো CH3, CH2, সিও, CH3। তাহলে এখানে টোটাল কার্বন কয়টা? ভাই এটা প্রোপানন। ভালো করে দেখো, টোটাল কার্বন কয়টা? আহ ও, 4টা। রাইট, 4টা। মনে রাখতে হবে কিটোনের ক্ষেত্রে কিন্তু একটা কার্বন অলরেডি আগে থেকে আছে। সো হ্যাঁ। 4 হলে আমরা প্রথম অংশ কি হয়? বিউটানন। রাইট, বিউট হয়, বিউট আর বিউট। কি, বিউট। হ্যাঁ, বিউট। তাহলে বিউট থেকে আনন, সো বিউটানন, হুম। এটা হচ্ছে বিউটানন। বুঝাইতে পারলাম? যদি হয় এলডিহাইড, কার্যকারীমূলক কি? CHO, তাহলে প্রথম অংশের সাথে যুক্ত হবে NL, NL। ধরো এরকম আছে CH3, CH2, CH2, CHO। বুঝছো? কি আল্লাহ ভাই, বুঝছো? এত ফাস্ট! ভাই কিছু শুনতে পাই নাই। আচ্ছা, সমস্যা নয়, আবার বলতেছি। ধরো এলডিহাইড আছে, হ্যাঁ। তো এলডিহাইডের কার্যকারীমূলক হচ্ছে CHO। হুম। তো এলডিহাইডের নামকরণ সময় আমরা প্রথম অংশের সাথে NL যুক্ত করব। হুম। যেমন একটা উদাহরণ CH3, CH2, CH2, CHO, তাহলে এটার নাম কি হবে বলো? 1 2 3 4 ভাই, বিউটানেল। ভেরি গুড, শেষ। এটার নাম হচ্ছে বিউটানেল, বা এটাকে অনেক জায়গায় বিউটানঅ্যালডিহাইডও বলে। ও, এটার নাম বিউটানঅ্যালডিহাইড, বিউটানেলডিহাইড। বিউটানঅ্যালডিহাইড। বুঝাইতে পারলাম? জি ভাই। আচ্ছা, এটা গেল এলডিহাইড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারী মূলকের নাম কি? ভাই সি ডাবল ওই। আচ্ছা, তো এইটার সাথে প্রথম অংশের সাথে উইক অ্যাসিড মনে হবে, ওয়াইক অ্যাসিড, ওয়াইক, হুম। ওই। ওয়াইক অ্যাসিড, এটা যুক্ত হবে। তাহলে আমি একটা এক্সাম্পল দিই, CH3, CH2, COOH। নাম বলো। ভাই প্রোপানয়িক অ্যাসিড। ভেরি গুড, শেষ। প্রোপানয়িক অ্যাসিড। ওকে। হুম। আচ্ছা, নামকরণ মোটামুটি এতটুকু আপাতত জানি, পরে আবার যখন আসবে তখন আলোচনা করব, কেমন? আচ্ছা ভাই। আচ্ছা, হালকা পাতলা একটু আপাতত জানলেই হবে। সো এইখান থেকে এতটুকুই। তাহলে কি বললাম? সমানতা, সমানতাতে বলছি যে সমানতা হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে তোমার হুম। গাঠনিক সমানতা, আর একটা হচ্ছে স্টেরিও সমানতা। গাঠনিক সমানতা কি বললাম? যে আণবিক সংকেত এক কিন্তু গঠন ভিন্ন, তখন এদেরকে বলা হয় গাঠনিক সমানতা। ওকে। হুম। গাঠনিক সমানতা হচ্ছে আবার 5 প্রকার। শিকল সমাণু, আণবিক সংকেত একই হবে কিন্তু চেইন বা শিকল ভিন্ন হবে, তখন এটাকে বলা হয় শিকল সমাণু। শিকল সমাণু। কার্যকারীমূলক সমাণু বললাম আণবিক সংকেত একই হবে কিন্তু কার্যকারীমূলক হবে ভিন্ন। দুই মূলকের অবস্থা। হুম। অবস্থান না, অবস্থান না, কার্যকারী আর মূলকই ভিন্ন একটা হবে। হচ্ছে, জি ভাই। OH আর একটাতে O, কার্যকারী মূলকই যদি ভিন্ন হয় তখন এদেরকে কার্যকারী মূলক সমাণু বলবো। আর হুম। তুমি অবস্থানের জন্য যেটা বললা সেটা হচ্ছে অবস্থান সমাণু, একই কার্যকারী মূলক থাকবে কিন্তু অবস্থানগুলো হুম। হবে ভিন্ন ভিন্ন জায়গায়। যেমন খেয়াল করো, এই যে দ্বিবন্ধন আছে 1 নম্বর কার্বনে, দ্বিবন্ধন আছে দুই হ্যাঁ, নম্বর কার্বনে। 2 নম্বর কার্বনে। রাইট। তারপর হচ্ছে টটোমারিজম, টটোমারিজম কি বললাম? কার্যকারী মূলক ভিন্ন হবে, এদের মধ্যে একটা গতিশীল সাম্যাবস্থা থাকবে কিন্তু অবশ্যই দ্বিবন্ধন যুক্ত হবে। একক বন্ধন হইলে তখন এটাকে আমরা কার্যকারীমূলক সমাণু বলি। আর মেটামারিজম বলছি কি, এটাও দ্বিবন্ধন হওয়া লাগবে, আহ এবং কার্যকারী মূলকগুলোর অবস্থান ভিন্ন ভিন্ন জায়গায় হবে। হুম। যদি একক বন্ধন হয় তখন কিন্তু এটাকে আমরা অবস্থান সমাণু বলি। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এই যে খেয়াল করবা, কার্যকারী মূলকের সাথে টটোমারিজমের মিল আছে, অবস্থানের সাথে হ্যাঁ। মেটামারিজমের মিল আছে। বুঝাইতে পারলাম? আচ্ছা। জি ভাই। এরপরে হচ্ছে আরেক ধরনের সমতা আছে, স্টিরিও সমতা। আমরা কি সামনের দিকে আজকে আগাবো? হ্যাঁ ভাই, সমস্যা নেই।
গুড, ভেরি গুড। সো আমরা যদি সামনের দিকে আগাই তাহলে খেয়াল করো আমরা সমানতার সংজ্ঞা কি বলছি? সমানুতার সংজ্ঞা হ্যাঁ, ভাই, সমানতা বলে সমানুতার সংজ্ঞা অনুসংখ্যা সমান হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে আর আণবিক কি। সংকেত একই হবে, গাঠনিক সংকেত ভিন্ন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা আমরা ক্লাস 9-10-এও এই সংজ্ঞাটাই পড়ে আসছিলাম, বুঝছো? যে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে বলা হয় একে অপরের সমাণু। কিন্তু সমান। অনেক সময় আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত এক হইতে পারে। এ আবার কি ভাই? হ্যাঁ, হইতে পারে। আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত একই, তবে ভিন্ন কিছু থাকা লাগবে না। হ্যাঁ, ভিন্নতাটা হচ্ছে তাদের কনফিগারেশন। কনফিগারেশন বা এটাকে বলা হয় ত্রিমাত্রিক দিক বিন্যাসে ভিন্নতা থাকবে। বাবা। যেমন দুইটা এক্সাম্পল দেই তাহলে আশা করি বুঝবা। দুইটা যৌগ লিখি। হুম। আচ্ছা, এই দুইটা যৌগ দেখো ভালো করে, দেখো তো কোনো মিল আছে? জি ভাই। ভাই মিল তো আছেই। বলো কি মিল আছে। প্রথমটার আণবিক সংকেত কি? ভাই আকৃতি একই রকম কিন্তু ভাই হাইড্রোজেনের অবস্থান তো চেঞ্জ হয়ে গেছে। ওয়েট, হ্যাঁ, ভেরি গুড। একটু খেয়াল করে দেখো তো এখানে টোটাল কার্বন কয়টা? টোটাল কার্বন 1 2 3 4। হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন 3 6 8টা। আচ্ছা, এটার কার্বন কয়টা? এটারও ভাই হাইড্রোজেন 4টাই। কয়টা? হাইড্রোজেন 3 6 8টাই ভাই। তাহলে দুইটারই কি আণবিক সংকেত একই না? হ্যাঁ, আচ্ছা, গঠনটাও দেখো তো একই রকম না? হ্যাঁ গঠন একই রকম। গঠনও একই রকম, কিন্তু ওই যে তুমি যে ধরলা কনফিগারেশন বা দিক, দিক যদি কথা বলি, দিক আলাদা না? হুম। এই যৌগের CH3 হ্যাঁ, আছে কি একই পাশে না? কিন্তু এই হ্যাঁ, যৌগে খেয়াল করো তো CH3 কি আছে বিপরীত পাশে না? কোনাকুনি। কোনাকুনি। হ্যাঁ, তাহলে এই দুইটার আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত একই, কিন্তু কনফিগারেশন বা এটাকে বলা হয় ত্রিমাত্রিক দিক বিন্যাস, এই ত্রিমাত্রিক দিক বিন্যাসটা হচ্ছে ভিন্ন। এই ধরনের সমাণুকে বলে স্টেরিও সমাণু বা বা ত্রিমাত্রিক সমাণু। সমান। বুঝাইতে পারলাম? জি ভাই। এই, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই স্টেরিও বা ত্রিমাত্রিক সমাণু কাদের ক্ষেত্রে দেখা যায়? আমি বুঝবো কিভাবে যে কোন ধরনের যৌগে এই ত্রিমাত্রিক সমাণু আছে? এটাই প্রশ্ন না? হ্যাঁ। আচ্ছা, উত্তর হচ্ছে কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে অর্থাৎ অ্যালকিন, এই অ্যালকিন গুলাতে এবং চাক্রিক যে যৌগগুলো আছে হুম। তাদের ক্ষেত্রে দেখা যায়। তবে আবার এটা মনে রাখো না, চাক্রিক বলতে যে ওই যে বেনজিন চক্র যে আছে সেই চক্র, হ্যাঁ। ওইটা না। আচ্ছা। অবশ্যই হচ্ছে তোমার বেনজিন থাকলে তো ওইটা হচ্ছে অ্যারোমেটিক, হুম। আর এইগুলো আসলে দেখা যায় অ্যালিফেটিক চাক্রিক যৌগে। ঠিক আছে? জি ভাই। বিশেষ করে তুমি এটা মনে রাখবা যে ভাই কার্বন কার্বন দ্বিবন্ধন যাদের আছে অর্থাৎ অ্যালকিন, এদের ক্ষেত্রে এই ত্রিমাত্রিক বা স্টিরিও সমানতাটা দেখা যায়। বুঝাইতে পারলাম? হুম।
জি ভাই। আচ্ছা, এই স্টেরিও বা ত্রিমাত্রিক সমান আবার দুই প্রকার। কয় প্রকার? 2 প্রকার। জি, স্টেরিও বা ত্রিমাত্রিক সমানুতা আবার হচ্ছে দুই প্রকার। তাহলে এই যে দেখো এখানে কি লেখা আছে, যে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতাটা হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস বা কনফিগারেশন ভিন্ন হওয়ার কারণে এটি ঘটে। ওকে, হুম তো স্টেরিও সমানুতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা বা সিস-ট্রান্স সমানুতা, হুম আরেকটা হচ্ছে আলোক সমানুতা। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আলোক সমানুতা বা ইংলিশে বলে অপটিক্যাল আইসোমারিজম। দুই প্রকার স্টেরিও সমানুতা বা ত্রিমাত্রিক সমানুতা। কয় প্রকার? 2 প্রকার। একটা জ্যামিতিক সমানুতা আর একটা হচ্ছে আলোক সমানুতা। ওকে, আলোক সমানুতা। আচ্ছা হুম এখন কথা হচ্ছে এই জ্যামিতিক সমানুতার আরেকটা নাম হচ্ছে সিস-ট্রান্স সমানুতা। ওকে, আচ্ছা। জ্যামিতিক সমানুতা গুলা হ্যাঁ। কোথায় থাকবে? কার্বন কার্বন দ্বিবন্ধনে থাকবে। ওকে, হুম আরেকটা জি হচ্ছে কি, ভাই। দ্বিবন্ধন যুক্ত যৌগে কার্বনের উভয় পাশে একই বা ভিন্ন কার্যকারী মূলক থাকবে। এটা আপাতত দরকার নাই, তুমি মনে রাখবা কার্বন কার্বন দ্বিবন্ধনে জ্যামিতিক সমানুতা বা সিস-ট্রান্স সমানুতা দেখা যায়। জি ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে বলতেছি যে ত্রিমাত্রিক সমাণু বা হচ্ছে সিস ট্রান্স সমাণু বা জ্যামিতিক সমাণু, কখন আমি বলবো সিস, কখন আমি বলবো ট্রান্স। জ্যামিতিক সমানুতা। ওকে, জ্যামিতিক সমানুতার আরেকটা নাম কি? জ্যামিতিক সমানুতার আরেকটা নাম কি? ভাই সিস আর ট্রান্সের অর্থ কি? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড কোশ্চেন। সিস আর একটা হচ্ছে ট্রান্স। সিস এই কথাটার ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে সেম বা একই, আর ও ট্রান্স মানে হচ্ছে অপোজিট। বুঝছো? হুম তার মানে মনে করো জি আমি ভাই। হচ্ছে এরকম লিখলাম, কার্বন কার্বন দ্বিবন্ধনে কি দেখা যায়? জ্যামিতিক সমতা দেখা যায়। হ্যাঁ। একটু খেয়াল করে দেখো, এ এ বি বি, তাহলে খেয়াল করে দেখো তো, এটাকে আমি সিস বলবো না ট্রান্স বলবো? তোমার সেন্স কি বলে? সিস বলবো না এ ট্রান্স বলবো? এ বি বি ভাই, অপোজিট আচ্ছা এখন বলো যে নাকি? আহ ও ভাই, উপরেরটা হচ্ছে ভাই সিস আর নিচেরটা হচ্ছে ট্রান্স। ভেরি গুড, শেষ। 1 নাম্বার যৌগটা হচ্ছে সিস, 2 নাম্বার যৌগটা হচ্ছে ট্রান্স, এবং এইরা ট্রান্স। একে অপরে হচ্ছে জ্যামিতিক সমাণু। বুঝতে পারলা? কারণ কি, খেয়াল হুম করো, এইখানেও কার্বন দুইটা আছে, এইখানেও কার্বন দুইটা আছে, এইখানেও এ আছে দুইটা, এইখানেও এ আছে দুইটা, এইখানেও বি আছে দুইটা, এইখানেও বি আছে দুইটা। তার মানে এদের এখানেও আণবিক সংকেত বি আছে একই, 2টা। গঠনও একই, কিন্তু হুম কনফিগারেশন ভিন্ন। এ এ একই পাশে আছে, হুম সেম পাশে আছে, এই জন্য এটা সিস। আর এইখানে খেয়াল করো, এ আর এ আছে অপোজিট পাশে, এই যে অপোজিট পাশে, সেইটা হুম হচ্ছে ট্রান্স। এই বুঝাইতে পারলাম? হুম। জি ভাই। আচ্ছা, তো এই জ্যামিতিক সমতা গুলা কাদের ক্ষেত্রে দেখা যায়? অ্যালকিনে দেখা যায়, কার্বন কার্বন দ্বিবন্ধনে দেখা যায়। বুঝছো? অ্যালকিন দ্বিবন্ধন। জি ভাই। এক্সেপশন যেটা পরীক্ষায় আসবে সেটাই তো আগে দেখানো দরকার। কার্বন কার্বন দ্বিবন্ধন হওয়া হুম সত্ত্বেও সত্ত্বেও অ্যালকিন জ্যামিতিক সমাণু বা সিস্টন সমানতা দেখাবে না। কখন? এইরকম যদি কখনো থাকে। হুম তার মানে হচ্ছে এই যে কার্বন গুলো আছে, এই কার্বনের হাতে তো অন্য দুইটা পরমাণু থাকা লাগবে নাকি? কার্বন কার্বন দ্বিবন্ধনের কথা যদি বলি, তাহলে এই কার্বন গুলাতে কি দুইটা হাত পাকা আছে না? জি ভাই। তো এই একটা কার্বনে, এই দুইটা হাতে যদি একই ধরনের পরমাণু দুইটা থাকে, সেক্ষেত্রে তারা সিস ট্রান্স সমাণু দেখাবে না। বুঝছো? ভাই আর একটু রিপিট করেন ভাই, বুঝতে পারি নাই। এই যে দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন হইলে কি দেখায়? সিস ট্রান্স সমাণু দেখায় না? হ্যাঁ। কার্বন কার্বন দ্বিবন্ধনই তো সিস ট্রান্স সমাণু বা জ্যামিতিক সমানুতা দেখায় নাকি? হুম কিন্তু এক্সেপশনটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন হওয়া সত্ত্বেও সিস ট্রান্স সমানুতা দেখাবে না যদি
যে কোনো একটা কার্বনে একই ধরনের পরমাণু দুইটা থাকে। অর্থাৎ খেয়াল করো, কার্বন ও কার্বন যে আচ্ছা। দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনে এই কার্বনের হাত কয়টা ফাঁক আছে? দুইটা না? হ্যাঁ। এই দুইটা হাতে যদি একই ধরনের পরমাণু হুম দুইটা থাকে, ধরো এ এ দুইটা আছে, হ্যাঁ, এই হুম দুইটা হাতে ধরো ভিন্ন আছে, সমস্যা নাই, কিন্তু একই হুম। হাতে যদি দুইটা একই ধরনের পরমাণু থাকে, সেক্ষেত্রে তোমার সিস স্ট্র্যান্ড সমাণু দেখাবে না। বুঝলা? তাইলে ভাই এদেরকে কি বলবো? কিছুই বলবো না, এরা সিস স্ট্র্যান্ড সমাণু দেখাবেই না। ও এই যে দেখো, এই জি ভাই, যৌগটা বুঝতে তোমাকে পারছি, প্রশ্ন মানে এরা করবে কি, ব্যতিক্রম। এই যে এটা দিয়ে তোমাকে বলবে এই যৌগটা কি সিস স্ট্র্যান্ড সমাণু দেখাবে? উত্তর হচ্ছে না। আবার ধরো এরকম আছে, তাহলে হুম শর্তটা কি? শর্তটা হচ্ছে এই একটা যে কার্বন আছে, এই কার্বন গুলাতে অবশ্যই দুইটা হাতে দুইটা ভিন্ন পরমাণু থাকা লাগবে, বুঝছো? হুম। দুইটা কি থাকা লাগবে? ভিন্ন জি ভাই, পরমাণু থাকা লাগবে। এই যে ভিন্ন দেখো, পরমাণু। হ্যাঁ, এই যে একটু খেয়াল করে দেখো, এখানে এই যে সেকেন্ড যে লাইনটা আছে, জ্যামিতিক সমতার জন্য কি থাকা লাগবে? কার্বন কার্বন হুম দ্বিবন্ধন থাকা লাগবে। আর দ্বিবন্ধন যুক্ত কার্বনের উভয় পাশে ভিন্ন কার্যকারীমূলক থাকবে, ভিন্ন কার্যকারীমূলক থাকবে। এই যে একই যদি থাকে, একই কার্যকারীমূলক থাকে, হ্যাঁ, এটা হচ্ছে উভয় পাশে, হুম। উভয় পাশে একই বা ভিন্ন থাকতে পারবে উভয় পাশে, কিন্তু এক পার্শ্বে একই কার্বনে তোমার একই ধরনের পরমাণু থাকতে পারবে না। যেমন আমি তোমাকে হুম। কয়েকটা এক্সাম্পল দেখাই, তুমি তাহলে বুঝতে পারবা। আমি তিনটা এক্সাম্পল লিখি, তাহলে দেখাবে না কখন, এটা জাস্ট বলো, সিস্টেম সমন্বয় দেখাবে না কখন? ভাই যদি মানে একই পাশে দুইটা পরমাণু একসাথে থাকে। রাইট। তাহলে আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল লিখি। আচ্ছা, দেখো, এক নাম্বার যৌগ, এই যে এক হুম নাম্বার যৌগটা আছে, আচ্ছা এখানে একটু বলে দেই, এই যে এ যে আছে, এটা মনে করো হাইড্রোজেন, বি মনে করো হুম CH3, এগুলা ভিন্ন ভিন্ন হুম। পরমাণু আর কি, বুঝছো, বা মূলক হইতে পারে, এ বি। আচ্ছা ভাই। তো দেখো, প্রথম তোমাকে এই যৌগটা দিয়ে বলবে এটা কি জ্যামিতিক সমন্বয় দেখায়, এটা হচ্ছে প্রশ্ন। এটা ভাই জ্যামিতিক সমন্বয় দেখায়। উত্তর হচ্ছে হ্যাঁ, দেখায়। কিভাবে দেখায় খেয়াল করো, জ্যামিতিক সমন্বয় দেখাইলে তোমার কি বানাইতে হবে? সিস বানাইতে হবে, ট্রান্স বানাইতে হবে না? হুম সিসও বানাইতে হবে, ট্রান্সও বানাইতে হবে। দেখো সিস কিভাবে বানাই, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন দিলাম। সিস মানে কি? একই পাশে থাকবে, হুম তাই না? এই কার্বনে কি আছে? এ বি, হুম এদিকে এ দিলাম, এদিকে বি দিলাম। এই কার্বনে কি আছে? এ বি। হুম। তাহলে সি যেহেতু, তাহলে এ এবি। এই পাশে, বি এই পাশে, বুঝছো? সবসময় দেখতে হবে এইভাবে, এই যে কার্বন কার্বন যে দ্বিবন্ধন থাকবে, তাদের এই বরাবর দেখতে হবে যে তারা একই পাশে আছে কিনা। এইভাবে কিন্তু দেখা লাগবে না, হুম। ঠিক আছে? জি ভাই। দেখতে হবে উপর নিচে, ওকে? হ্যাঁ। আচ্ছা, এখন ট্রান্স বানাও এটা দিয়েই, তাহলে কার্বন কার্বন কি দ্বিবন্ধন, হুম তাহলে ট্রান্স হইলে কি হবে? এই পাশে আছে এ বি, আমি দিলাম এ বি, আর এই পাশেও কি আছে? এ বি, হুম। তাহলে দিলাম বি এ, বুঝছো? এবি। তাহলে হুম। এটা দিয়ে জি সিস্টান ভাই। জমানন সম্ভব, তার মানে এটা দিয়ে জ্যামিতিক সমানু সম্ভব, বুঝছো? হুম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। ধরো এরকম আছে, কার্বন কার্বন, এইদিকে হচ্ছে HCH3, এইদিকেও আছে মনে করো HCH3, বুঝছো? তো তোমাকে দিবে এইভাবে, হুম। এইভাবে দিবে, অথবা তোমাকে এটাকে এইভাবে লিখতে পারে। খেয়াল করো, কার্বন কয়টা টোটাল এখানে? কার্বন কয়টা? দুইটা। হ্যাঁ, ও ভাই, ভিতরে ব্র্যাকেটের ভিতরে তো আছে ভাই। টোটাল কার্বন কয়টা? চারটা। চারটা। হাইড্রোজেন কয়টা? চারটা। তিন, চার, চার, আটটা। হ্যাঁ, মনে রাখবা যে এই যে C4H8,
তোমাকে প্রশ্ন করবে কি জানো, এই C4H8 এটা কি জ্যামিতিক সমন্বয় দেখায়? এটা প্রশ্ন করবে। উত্তর হচ্ছে কি দেখায়। হুম কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো কিভাবে যে C4H8 এটা জ্যামিতিক ভাই, সমন্বয় দেখাবে? CH3 কে বি ধরবে, এইচ এ কে ধরবো, এ এই বি বি এ। এটা তো দিবে না তোমাকে, এই যে এটা দিবে C4H8, এটা কি জ্যামিতিক সমন্বয় দেখায় ওই কি? ভাই ভেঙে বানায় নেবো ভাই, আগে আচ্ছা, দ্বিবন্ধন করে এখন কথা নেবো, হচ্ছে তারপরে তুমি তো দিবো, ঠিক ভাঙতে আছে। পারবা না, একটু মনে রাখো। অ্যালকিন, আমি একটু আগে বলছি না, অ্যালকিন এই জ্যামিতিক সমন্বয় দেখায়। হুম অ্যালকিন মানে কি? কার্বন কার্বন দ্বিবন্ধন। হুম। আর কার্বন কার্বন দ্বিবন্ধন বের করার একটা সূত্র আছে, CnH2n। এই CnH2n। ফর্মুলা যারা মানে তারাই হচ্ছে অ্যালকিন। তাহলে এখানে খেয়াল করো, হুম অর্থাৎ কার্বন যতগুলা থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ থাকবে। যেমন এখানে কার্বন যা হুম আছে হাইড্রোজেন তার দ্বিগুণ আছে, দ্যাট মিন্স এটা একটা অ্যালকিন। আর অ্যালকিন হইলে সে জ্যামিতিক সমতা দেখায়। হুম। বুঝতে পারছো? জি ভাই। তো এইটা দিয়ে যদি সিস বানাইতে বলে তাহলে কিভাবে বানাবা? CH3H, CH3H, বুঝাইতে পারলাম? আর ট্রান্স কেমনে হ্যাঁ বানাবা? H ভাই, ওই এক CH3, পাশেরটা উল্টে দিলেই ট্রান্স। রাইট, HCH3, বুঝাইতে পারলাম? জি ভাই। গুড। আচ্ছা, নেক্সট আসি, নেক্সট এই সূত্র, এই ফর্মুলা যদি মানে তাহলে জ্যামিতিক সমতা দেখাবে কিনা খেয়াল করে দেখো হুম এখানে। এই কার্বনে আছে কি AB, এই কার্বনে কি আছে হুম BC। তার মানে হুম এই যে দুইটা কার্বন, উভয় পাশে কার্বনের একটা জিনিস কিন্তু কমন আছে, আছে না? হুম। একটা জিনিস কমন থাকলেও সেক্ষেত্রে সিস ট্রান্স সমানতা দেখাবে। কিভাবে দেখাবে? এক্সাম্পল দেখো, এখানে কার্বন আছে হ্যাঁ কয়টা? বলো। দুইটা। এখানে দুইটা। দুইটা। এদিকে কি আছে? এ বি। তাহলে এদিকে হুম দিলাম এ, এদিকে ধরো দিলাম বি। আমি কি বানাবো? আমি ধরো সিস বানাবো। এদিকে কি আছে? বি সি। তাহলে হুম। এখানে আমি ধরো সি দিলাম, এখানে বি দিলাম, দেখো তো বি বি একই পাশে পড়ছে কিনা? হ্যাঁ পড়ছে। তাহলে এটা সিস। দুই পাশে মিলতে হবে এমন না, যে কোনো এক পাশে মিললেই হবে, বুঝছো? ও, যে কোনো এক পাশে মিললেই হবে। মানে ওপর নিচে কিন্তু অবশ্যই মিলতে হবে, পাশে কিন্তু আবার না। ওই যে উপরে দেখো, এখানেও এ এ হুম মিলছিল, নিচেও বিবি মিলছে। হুম তো হুম। এইটা নিচে মিলছে, শুধু মিললেই হলো সিস। আচ্ছা, তাইলে যদি ভাই এই সিটাকে নিচে দিয়ে বিটাকে উপরে দিই, তাইলে কি এটা ট্রান্স হবে? এই তো ট্রান্স। তাহলে খেয়াল করো, এইখানে হচ্ছে এ বি থাকলো, এই যে বি সি, দেখো এটাই ট্রান্স। এই যে অপোজিট পাশে হুম। আছে, এটাই ট্রান্স। তাহলে সিসও বানানো জি সম্ভব, ভাই। ট্রান্সও বানানো সম্ভব, তার মানে এটা জ্যামিতিক সমন্বয় সম্ভব। জি ভাই। 3 নাম্বার, এটার তাহলে দেখো এটা সম্ভব কিনা। এ বি পি কিউ, তাই না? হুম আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই যে এইখানে তো কমন তো নাই, তাই না? উপর নিচে তো মিলে না। হুম তাহলে হিসাব অনুযায়ী কি এটার জ্যামিতিক সমন্বয় হবে না, তাই না? হুম। কিন্তু এইটাও জ্যামিতিক সমন্বয় সম্ভব। এই ক্ষেত্রে তোমার আণবিক ভর দেখতে হবে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে একটা, এইখানে কি চারটাই কি ভিন্ন ভিন্ন না? এর সাথে বি হুম মিলবে না, বি এর সাথে সি, পি মিলতেছে না, পি এর সাথে কিউ মিলতেছে না, তাই না? হুম দেখো এইটার ক্ষেত্রে যদি একটা এক্সাম্পল দেই, এরকম ধরো আছে এরকম সি H3, মনে করো হচ্ছে Cl Br। দেখো তো হুম। চারটাই কি ভিন্ন ভিন্ন না? হ্যাঁ। তো এটা দিয়ে বলবে তোমার জ্যামিতিক সমন্বয় সম্ভব কিনা। তো এই ক্ষেত্রে জ্যামিতিক সমন্বয় সম্ভব কিভাবে একটু খেয়াল করো, আমি একটু যদি লিখি তাহলে তুমি বুঝতে পারবা। এই পাশে ধরো CH3 দিলাম, এই ক্ষেত্রে হাইড্রোজেন দিলাম, এই পাশে ক্লোরিন দিলাম, হুম এই পাশে ব্রোমিন দিলাম। ওকে। হুম আবার এই পাশে দিলাম হচ্ছে ধরো CH3H, ঠিক রাখলাম এক পাশে, এইখানে দিলাম ব্রোমিন, এখানে দিলাম ক্লোরিন। হুম। এখন একটু খেয়াল করে দেখো, চারটায় যখন ভিন্ন ভিন্ন হবে তখন দেখতে হবে কি আণবিক ভর। আণবিক ভর। তাহলে খেয়াল করো, CH3 আণবিক ভর কত? কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে হুম 1। তাহলে হিসাব অনুযায়ী এখানে হুম। কত হয়? 12 আর 3 15। 15। আচ্ছা, ক্লোরিনের পারমাণবিক ভর কত?
35.5। 5 হাইড্রোজেন কত? 1। 1 আর ব্রোমিনের কত বলতে পারবা? ভাই 40 নাকি? না। ব্রোমিনের হচ্ছে খুব সম্ভবত 53 মলিকুলার মাস। মাস অফ ব্রোমিন একটু দেখে বলি। মলিকুলার মাস হচ্ছে তোমার মলিকুলার ব্রোমিন হচ্ছে 79, প্রায় 80। ব্রোমিন হচ্ছে 80। ওকে, হুম তাহলে আমাদের এইখানে আসবে হচ্ছে 80। এটা হচ্ছে 80। ওকে, হুম আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো, এটা কত? 15, এটা হচ্ছে 1, হুম এটা হচ্ছে 80, এটা হচ্ছে কত? 35.5। এখন একটু খেয়াল করে দেখো তো, কম্পেয়ার করো। এইখানেও এই দুইটার মধ্যে কম্পেয়ার করো। এইখানে 1, এইখানে 15, বেশি কোথায়? 15 15 উপরে। হুম এখানে 80, এখানে 35.5, বেশি কোথায়? নিচে। এই পাশে বেশি, এই পাশে। তাহলে এটা ভাই ট্রান্স। ভেরি গুড, এটা হচ্ছে ট্রান্স। আবার এইখানে খেয়াল করো, এই দুইটার মধ্যে 15 বেশি উপরে, 80 উপরে বেশি, সেটা হচ্ছে সিস। হুম sis, বুঝছো? হুম তাহলে এইখানে আমরা কিন্তু দেখলাম কি, যে জ্যামিতিক সমূহ কারা দেখায়? অ্যালকিন দেখায়। জ্যামিতিক হুম সমূহ কারা দেখায়? অ্যালকিন দেখায়। জ্যামিতিক সমূহ কারা দেখায়? যারা সিএন এইচ টুয়াইস এন এই ফর্মুলা মানে তারা দেখায়। জ্যামিতিক সমূহ হুম কারা দেখায়? কার্বন কার্বন দ্বিবন্ধন যাদের আছে তারা দেখায়। জ্যামিতিক সমূহ কারা দেখায়? যারা যৌগগুলো হচ্ছে কি চাক্রিক, অ্যালিফেটিক হুম চাক্রিক যৌগ, তারা দেখায়। আচ্ছা এখন কথা হচ্ছে, এই অ্যালকিন গুলা যে জ্যামিতিক সমতা দেখায়, কোন কোন অবস্থায় দেখায়? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এই অবস্থায় দেখায়। শুধুমাত্র দেখায় না কোনটা? এই 4 নাম্বার ক্ষেত্রে জ্যামিতিক সমতা দেখায় না। দেখো কিভাবে। 4 নাম্বার কি লিখছিলাম? এ এ পি কিউ, এটাই তো লিখছিলাম নাকি? PQ হ্যাঁ। এখন খেয়াল করে দেখো কেন আসলে এরা দেখায় না। খেয়াল করো, আমি যদি সিস লিখতে চাই, ধরো এ এ এক লিখলাম, পাশে তো দুইটা ভাই। পি কিউ লিখলাম, তাই না? হ্যাঁ আচ্ছা আমি ধরলাম এটাকে, আমি সিস ধরলাম, এ আর পি আচ্ছা দুইটাকে মনে করলাম আমি সিস। আচ্ছা কিন্তু আমি যখন ট্রান্স বানাইতে চাইবো, যেমন একটু হুম খেয়াল করে দেখো, আমি যখন ট্রান্স বানাইতে চাইবো, এক পাশে ঠিকই রাখলাম পি কিউ। তাহলে এবার হুম এটাকে আমি ধরো এরকম দিলাম, এটাকে আমি এখানে আনলাম, এইটাকে হুম এইখানে নিলাম, কিন্তু নিলে আলটিমেটলি কি হবে? ধরো এইটা যা হচ্ছে তাই। এ আর এটা হচ্ছে এ, তাহলে আমি এটাকে নিচে দিলাম আর এই কালোটাকে দিলাম হচ্ছে উপরে। একই জিনিস হচ্ছে না? তো এটা কি ট্রান্স হচ্ছে? হুম হচ্ছে না কিন্তু। এই হুম জন্য দ্বিবন্ধন হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা ক্ষেত্রে জ্যামিতিক সমতা দেখায় না, এবং এটাই পরীক্ষায় আসে যে নিচের কোনটি জ্যামিতিক সমতা দেখাবে না। বুঝাইতে পারলাম? জি ভাই, তাহলে তো ভাই আগে এটা বললেই হতো ভাই। এটাই তো আসবে তো। হ্যাঁ, এটাই পরীক্ষায় আসবে। তো এই যে এইখানে শর্তগুলা দেয়া আছে, একটু খেয়াল করে দেখো। যদি জিনিসগুলো আমি সব আলোচনা করছি, তুমি একবার করে দেখলে এগুলা পারবা। এই যে এবি এবি, এ আর বি হুম সমান না, এক্সাম্পলও দিয়ে দিছে। হুম এই ক্ষেত্রে সম্ভব। এবি বিডি, তার মানে বি কমন হুম আছে, এই ক্ষেত্রেও সম্ভব। এবি হুম ডিই, চারটাই ভিন্ন, তাও সম্ভব। ঠিক হুম আছে, কিন্তু সম্ভব না কোনটা? ওই যে যেটা দেখাইলাম। জি ভাই। So, এটা পড়বা কেমন? আচ্ছা ভাই। ওকে। ভাই এই জৈব যৌগ শেষ করতে কয়দিন লাগবে নি? আচ্ছা তুমি আমাকে বলো যে তুমি কয়দিন আসলে শেষ করতে চাও। একটু তাড়াতাড়ি হলেই ভালো হবে, সময় নাই কয়দিন তো। বলো, কয়টা ক্লাস, যে ভাই এতগুলা ক্লাস আমাদের শেষ করবো। ভাই আপনি তো আমাকে চেনেনি ভাই, মানে আমি পারবো এরকম করে। আচ্ছা আজকে এই পর্যন্ত থাক। উম, আচ্ছা আজকে এই পর্যন্ত থাক কেমন? আচ্ছা ভাই। অবশ্য আরেকটু যাওয়া যাইতে পারে, সমন্বয়টা শেষ করে দিব। জি ভাই দেন, সমস্যা নেই। আচ্ছা আরেকটু শেষ করে দিই, সমন্বয়টা শেষ করে দিই। আচ্ছা তাহলে আমরা কি, জি আম্মা, হুম।
খাবো একটু পরে। হ্যাঁ, চমক। জি ভাই। আচ্ছা, কি বললাম? সমানতা। তাহলে একটু তোমার নেই, দেখি কতটুকু পড়লা। সমানতা কয় প্রকার প্রধানত? সমানতা প্রধানত ভাই দুই প্রকার। দুই প্রকার, কি কি? ভাই আণবিক আর গাঠনিক। না, না না, গাঠনিক আর স্টেরিও। গাঠনিক আর স্টেরিও। হ্যাঁ, গাঠনিক এবং স্টেরিও। গাঠনিক সমান আবার কয় প্রকার? ভাই দেখে ফেলছি উত্তর। দেখো, দেখি তো, তোমার বলতে বলতেছি। ভাই পাঁচ প্রকার। হ্যাঁ, আর হচ্ছে স্টেরিও সমানতা কয় প্রকার? ভাই স্টেরিও সমানুতা ভাই দুই প্রকার। কি কি? ভাই জ্যামিতিক সমানুতা বা সিস্ট্রান্স, আর একটা হচ্ছে ভাই আলোক সক্রিয় সমান। ভেরি গুড। আমি জ্যামিতিক সমানতা অলরেডি পড়ছি, এখন আমরা পড়বো আলোক সমান। ওকে। জি ভাই। আচ্ছা, আলোক সমান পড়ার আগে তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে কাইরাল কার্বন কি। কি কার্বন? হুম, কাইরাল কার্বন। কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি জানো? না। যে কার্বন হচ্ছে কাইরে নেই সবকিছু, নাকি? কাইরাল কার্বন পরীক্ষায় আসবে। নিচের কোনটি কাইরাল কার্বন? আচ্ছা, কাইরাল কার্বন মানে হচ্ছে অপ্রতিসম কার্বন। কি কার্বন? অপ্রতিসম কার্বন। বাংলায় বলা হয় অপ্রতিসম কার্বন। আচ্ছা, ইংরেজি সহজ। কার্বনের হাত কয়টা? চারটা। এই চারটা হাতে যদি চারটা ভিন্ন ভিন্ন পরমাণু থাকে, তখন এই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন। যেখানে এ, বি, সি, ডি এগুলো হচ্ছে সব ভিন্ন ভিন্ন। বুঝছো? ওকে। এই কাইরাল কার্বনটাকে এরকম স্টার দিয়ে বোঝানো হয়। ওকে। যেমন একটা প্র্যাকটিক্যাল আচ্ছা। এক্সাম্পল দেখাই। খেয়াল করো তো, এই কার্বনের চারটা হাতে চারটা কি ভিন্ন ভিন্ন কার্যকরীমূলক না? একদিকে সি, হুম। একদিকে সিএল, একদিকে সি ডাবল এইচ, একদিকে ওএইচ। সো এই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন। বুঝলা? এই কাইরাল কার্বনের কাজটা কি ভাই? ও একটু আলাদা পরে আলাদা আসবো। জিনিস নাকি করবে? একটু পরে আসবো, ওর কাজ তো পরে আসবো, আগে ওরে চেনো। ও, জি আগে ভাই। চিনতে হবে। চিনছো কাইরাল কার্বন? জি ভাই। আচ্ছা, কাইরাল কার্বন মানে হচ্ছে কি? অপ্রতিসম কার্বন। বুঝছো? জি ভাই। আর জৈব যৌগে যদি কাইরাল কার্বন থাকে তখন ওই যৌগটা সক্রিয় হয়। কি হয়? সক্রিয়। বুঝছো? তাহলে কাইরাল কার্বনের হুম। কাজ কি? যৌগকে সক্রিয় করা। কি করা? সক্রিয় করা। হ্যাঁ। আর যখনই জৈব যৌগে কাইরাল কার্বন থাকে তখন তারা আলোক হুম। সমনতা দেখায়। হুম। তাহলে আলোক সমনতা দেখানোর জন্য প্রধান শর্ত কি? যৌগের অণুতে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকা লাগবে। বুঝছো? জি ভাই। কি বুঝলা? মানে কাইরাল কার্বন থাকা লাগবে আলোক সমতা হওয়ার প্রথম শর্ত। জি, প্রথম শর্তটা হচ্ছে কাইরাল কার্বন তোমার থাকতে হবে। এই যে যৌগে কাইরাল কার্বন থাকতে হবে। আচ্ছা, কাইরাল কার্বন থাকলে সুবিধা কি? যৌগটা অপ্রতিসম হবে। কি হবে? অপ্রতিসম। জি, এই কাইরাল অপ্রতিসম কার্বন মানেটা থাকলে কি ভাই? যৌগটা অপ্রতিসম হবে। অপ্রতিসম কি? একটু পরে আসবো। অপ্রতিসম। আচ্ছা, তুমি তোমার আয়নাতে তোমার যে চেহারা দেখো, হ্যাঁ তুমি যে এরকম আয়নার মধ্যে কি ওইরকমই দেখা যায়? ভাই, ওইরকমই কিন্তু ঘুরে যায় ডান বাম। ওগুলা ঘুরুক, কিন্তু তোমার মতোই দেখা যায় কিনা এটা বলো। আরে আমার মতে তো দেখা যায়। হ্যাঁ, তো এটাকে বলা হয় তোমার প্রতিসম। আচ্ছা, আর আমার মতো যদি না দেখা যায় তাহলে অপ্রতিসম। অপ্রতিসম, হ্যাঁ হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে কি জানো? মানে আমি যে একটা মানুষ, আমার জি তো ভাই, তুমি দেখছো নাকি? বুঝে গেছি ভাই, মানুষের জায়গায় যদি বানর দেখা যায় ভাই তাহলে অপ্রতিসম। আরেকটু, হ্যাঁ, আরেকটু সুন্দর করে বলি, সেটা হচ্ছে আমি তো মানুষ, আমার আহ, মানে আমি তোমার দিকে দাঁড়ায় আছি, বুঝছো? দাঁড়াই থেকে দুই হুম। হাতটা দুই দিকে প্রসারিত করে দিছি। হুম। তুমি যদি আমাকে মানে মুখ মুখের দিকে তাকায় ডান পাশে আমার যে ভাবে যে অংশ দেখবা, বাম পাশেও কি একই হুম। অংশ দেখবা না? হুম। মানে আমার ডান পাশেও এক হাত দেখতেছো, বাম পাশেও একটা হাত দেখতেছো, তখন এই হুম। অবস্থাটাকে আমি প্রতিসম বলবো। বুঝছো? আচ্ছা। মানে বিষয়টা হচ্ছে এই যে, খেয়াল করো, ধরো একটা জিনিস হচ্ছে এই যে এরকম, এই পাশেও যদি এটা এরকম হয় তখন এটাকে বলা হয় প্রতিসম। প্রতিসম। কিন্তু একটা হচ্ছে এইটা এরকম, আর এই পাশে হচ্ছে মনে করি এরকম, এটাকে বলা হয় অপ্রতিসম। বুঝাইতে পারলাম? অপ্রতিসম। জি ভাই। আচ্ছা, তাহলে আলোক সমান হওয়ার জন্য শর্ত কি?
প্রথমত হচ্ছে কাইরাল কার্বন থাকা লাগবে, ওকে। হ্যাঁ। আচ্ছা, অপ্রতিসম হওয়া লাগবে, ওকে। প্রতিসম হুম। হওয়া যাবে না, অপ্রতিসম হইতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হইতে হবে। হুম। হ্যাঁ। আচ্ছা, দর্পণ প্রতিবিম্ব হুম। মানে কি? দর্পণের সামনে আমার যেরকম দেখা যায় এরকম হওয়া লাগবে। আচ্ছা, আর দর্পণ প্রতিবিম্ব হলেই তোমার হচ্ছে অপরিস্থাপনীয় হবে, এটা মনে রাখবা, অপরিস্থাপনীয়। মানে ভাই? এটা তো বুঝতেছো না, তাই না? না। এখনই বুঝাই দিব। ধরো আমার একটা হাত আঁকাই আমি। ওমা, এই অসাধারণ হাত। এই রে হাত। ভাই, 3 আঙ্গুল ভাই, আর 2 আঙ্গুল কই? এটা হচ্ছে এইটা হচ্ছে আমার কাল্পনিক হাত। আসিফ ভাই আঁকাইছিল এই টাইপের হাত 9-10 প্র্যাকটিক্যাল খাতায়, কৃষি বিজ্ঞান খাতায়। আচ্ছা ঠিক আছে, এই ধরে নাও এই দুইটা হাতে একই রকম দেখতে। এখানে একটা দর্পণ রাখলাম, দর্পণ রাখলে তো এরকমই দেখা যাবে নাকি? তো এই দর্পণ দেখা গেলে এইটাকে তুলে যদি এর উপরে বসাও, ঠিক এইভাবে ধরলা, ধইরা যদি এই পাশে বসাও, তখন দেখবা একটা আরেকটার উপর অপরিস্থাপনীয় হবে। হ্যাঁ, হাত হইলে ভালোভাবে বুঝাইতে পারতাম হাতের ছবি দিয়ে। তাহলে আলোক সমান হওয়ার জন্য 3টা শর্ত